শুরু করব। ফেসবুক লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। আমরা আজকে মূলত জেনারেল নলেজের উপরে ক্লাস করব। জেনারেল নলেজের বাংলাদেশ অ্যাফেয়ার্সে আমাদের মেইন টপিকসটা থাকবে। বাংলাদেশ অ্যাফেয়ার্স আলোচনার আগে আমরা জেনারেল নলেজের যে বেসিক বিষয়টা রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করব। এরপরে আমরা বাংলাদেশ সম্পর্কে আলোচনা করব। জেনারেল নলেজের ক্ষেত্রে বাংলাদেশ অ্যাফেয়ার্সের 30 মার্কস, ইন্টারন্যাশনাল 20, জিওগ্রাফি 10, মোরালিটি বা নৈতিকতা 10। এই হচ্ছে আমাদের 70 মার্কস। অর্থাৎ বিসিএসের প্রিলিতে জেনারেল বিসিএসের ক্ষেত্রে যে 200 মার্কস রয়েছে এর মধ্যে 70 মার্কস আমাদের জেনারেল নলেজ থেকে, আর বাকি 130 মার্কস অন্যান্য টপিকস থেকে, যার পরিপ্রেক্ষিতে বিসিএসের প্রিলিতে জেনারেল নলেজের অংশটা অনেক জায়গা জুড়ে রয়েছে। এর মধ্যে আমাদের স্টুডেন্ট অনেক রয়েছে যারা বিসিএস পরীক্ষার আগের দিন পর্যন্ত জানে না যে আমাকে কি পড়তে হবে। আমার পরামর্শ যে আপনি যখন বিসিএস প্রস্তুতি শুরু করবেন, সর্বপ্রথমে আপনার সিলেবাসটা আপনি A to Z জানার চেষ্টা করুন। যেমন বাংলাদেশ অ্যাফেয়ার্সে আমাদের 9টি অধ্যায় রয়েছে, ইন্টারন্যাশনালে 5টি অধ্যায় রয়েছে, জিওগ্রাফিতে 5টি, মোরালিটি বা নৈতিকতা 7টি। এর মধ্যে আমাদের বাংলাদেশ অ্যাফেয়ার্সের যে 9টি চ্যাপ্টার রয়েছে, 9টির মধ্যে একটি চ্যাপ্টার থেকে 6 মার্কস, বাকি 8টি চ্যাপ্টার থেকে 3 মার্কস করে, এই হচ্ছে আমাদের 30 মার্কস। আপনি যখনই জেনারেল নলেজের প্রস্তুতি শুরু করবেন, বাংলাদেশ অ্যাফেয়ার্সের যে 9টি চ্যাপ্টার রয়েছে এই 9টি চ্যাপ্টার আপনি সর্বপ্রথমে ঠোঁটস্থ করুন, এরপরে আপনি পড়াটা শুরু করুন। অ্যাম্বিশনের যে বাংলাদেশ অ্যাফেয়ার্সের যে গাইডটি রয়েছে বা শিট রয়েছে, এই শিটের প্রথমেই কিন্তু বাংলাদেশ অ্যাফেয়ার্সের এই 9টি চ্যাপ্টার সম্পর্কে বলা রয়েছে। তো আমি যদি একবার এটাকে রিসাইট করি যে কোন 9টি চ্যাপ্টার এখানে রয়েছে, সর্বপ্রথমে প্রাচীন কাল থেকে সমসাময়িক বিষয়াবলী, এই জায়গার থেকে আমাদের 6 মার্কসের কোশ্চিন থাকবে। 2, বাংলাদেশের কৃষিজ সম্পদ, কৃষি ব্যবস্থাপনা, শস্য উৎপাদন। 3, বাংলাদেশের জনসংখ্যা, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের শিল্প ও বাণিজ্য, বাংলাদেশের সরকার ব্যবস্থা, বাংলাদেশের রাজনৈতিক দলীয় ব্যবস্থা, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের জাতীয় অর্জন, গণমাধ্যম, বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, বিখ্যাত স্থান, খেলাধুলা, পুরস্কার। আপনি এই 9টি চ্যাপ্টার আপনি সর্বপ্রথমে পড়ে নেবেন, এরপরে আপনি পড়াটা শুরু করুন। এর মধ্যে প্রথম যে চ্যাপ্টারটি রয়েছে এই চ্যাপ্টার থেকে বলা হচ্ছে যে মাত্র 6টা কোশ্চিন, কিন্তু বিগত বিসিএসগুলিতে দেখা গেছে যে এই জায়গার থেকে 6টি নয়। যেমন 38তম বিসিএসে এই প্রথম চ্যাপ্টার থেকে 13টি কোশ্চিন ছিল, এর আগে 37তম বিসিএসে 9টি কোশ্চিন ছিল, 40তম বিসিএসে এই জায়গার থেকে আপনার 8টি কোশ্চিন ছিল। বলা হচ্ছে 6টি, কিন্তু প্রকৃতপক্ষে অ্যাটলিস্ট আপনি ধরে নেবেন 10টির কমে এই অধ্যায় থেকে কোশ্চিন থাকে না। আবার রিটেন পরীক্ষাতে দেখা যাবে যে এই চ্যাপ্টার থেকে আপনি কম করে 2 সেট কোশ্চিন, অর্থাৎ 20-20 40 মার্কসের কোশ্চিন পাবেন, যার পরিপ্রেক্ষিতে আমাদের প্রথম যে চ্যাপ্টারটি প্রাচীন কাল থেকে সমসাময়িক বিষয়াবলী, এইটি গুরুত্বপূর্ণ। এর বাইরে যেগুলি রয়েছে আমরা পর্যায়ক্রমে আমি আপনাদের ক্লাসগুলি কন্টিনিউ করব। অর্থাৎ বাংলাদেশের 9টি চ্যাপ্টার, ইন্টারন্যাশনালের 5টি, জিওগ্রাফির 5, মোরালিটি বা নৈতিকতার 7টি। এখানে আমরা 2 থেকে 3টা ক্লাসের মধ্যে মোরালিটিটা শেষ করব। তো বাংলাদেশ অ্যাফেয়ার্সের যে 30 মার্কসের রয়েছে তার ভেতরে আমাদের যে 9টি চ্যাপ্টার রয়েছে এর মধ্যে প্রথম যে চ্যাপ্টারটি প্রাচীন কাল থেকে সমসাময়িক বিষয়াবলী, আজকে আমরা এই প্রথম চ্যাপ্টারের কিছু অংশ আমরা পড়ব। আমরা সরাসরি ক্লাসে যেভাবে লিখতাম
বা শুনতাম, ঠিক একইভাবে আমরা এই ফেসবুক লাইভ ক্লাসের মাধ্যমেও আমরা খাতা কলম নিয়ে, অর্থাৎ আমি ঠিক সেইভাবে উপস্থাপনের চেষ্টা করব, আপনারাও ওরকমভাবে খাতাগুলি নিয়ে লেখার চেষ্টা করবেন। প্রথমেই প্রাচীন কাল থেকে সমসাময়িক বিষয়াবলী। সমসাময়িক বিষয়াবলী, এই জায়গা থেকে আমাদের 6 মার্কস প্রিলিতে আর রিটেন পরীক্ষাতে আমি আগেই বলেছি যে কমপক্ষে 40 মার্কসের কোশ্চেন পাবেন। তো প্রাচীন কাল থেকে সমসাময়িক বিষয়াবলী, এটিকে আমি পড়ানোর সুবিধার্থে এটাকে 6টা ভাগে আমি বিভক্ত করেছি। আপনি যখনই পড়া শুরু করবেন, আপনি সেই ফুটবলের মতো এইদিকে ওইদিকে ঘুরে না বেরিয়ে আপনি প্রথম থেকে শুরু করুন। তো প্রাচীনকাল থেকে সমসাময়িক বিষয়াবলী, এই জায়গা থেকে বিসিএসে যে কোশ্চেনগুলি আসে সেটা সেই অনুসারে আমরা যদি এটাকে 6টা ভাগে বিভক্ত করি, তাহলে প্রাচীন কাল থেকে 606 এই সময়কালের মধ্যে আমাদের কোন কোন টাইপের কোশ্চেনগুলি আসে। বাঙালি জাতির উৎপত্তি, মৌর্য বংশ, গুপ্ত বংশ। মূলত এই সময়কালের মধ্যে আমাদের বিসিএস পরীক্ষাতে এই 3টা টপিকস থেকেই আমাদের কোশ্চেনগুলি এসে থাকে। 2, 606 থেকে 1204, এর মধ্যে শশাঙ্ক, পাল বংশ, সেন বংশ, বখতিয়ার খলজির বাংলায় আগমন। আপনারা যখনই খাতায় লিখবেন তখনই সঙ্গে সঙ্গে এটাকে মুখস্থ করে ফেলবেন, তাহলে আপনার লেখা এবং পড়া একসঙ্গে হয়ে যাবে। 1204 থেকে 1526 এই সময়কালের মধ্যে বিসিএসে বাংলায় ও ভারতবর্ষে মুসলিম শাসন। 4, 1526 থেকে 1857 মুঘল শাসনামল। 5, 1757 থেকে 1947 ইংরেজ শাসনামল। 6, 1947 থেকে 1971 পাকিস্তান আমলে বাংলাদেশ। এই জায়গাতে একটু উল্টা পাল্টা আছে, আমি ব্যাখ্যাটা পরে দিচ্ছি। এই যে 6টা অংশ আমাদের মূলত প্রাচীন কাল থেকে 1971 সাল পর্যন্ত, এই অংশটাকে আমরা 6টা ভাগে বিভক্ত করছি। তার মধ্যে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ অংশ এইটা, 1947 থেকে 1971, অর্থাৎ এই 24 বছরের মধ্যে এখানে গুরুত্বপূর্ণ 14টি ঘটনা রয়েছে। এমন কোনো বিসিএস বাংলাদেশে হয়নি যে বিসিএসে এই জায়গা থেকে কোশ্চেন আসেনি। এখান থেকে কম করেও 3 থেকে 4টা পর্যন্ত কোশ্চেন এক একটা বিসিএসে এসেছে। বিসিএসের প্রিলি, রিটেন এবং বর্তমান সময়ে যে কোনো বিসিএসের ভাইভাতে আপনি এখান থেকে একাধিক কোশ্চেন পাবেন। শুধু বিসিএস নয়, আপনি প্রাইমারি বলুন, নিবন্ধন বলুন, যে কোনো চাকরির পরীক্ষাতে আপনার এই অংশের থেকে অবশ্যই কোশ্চেন থাকবে এটা। আর আপনি ডাক্তার হন, আপনি ইঞ্জিনিয়ার হন, আপনি যে কোনো সেক্টরে আপনি পরীক্ষা দিতে গেলেই আপনার এই জায়গার থেকে আপনার কোশ্চেনটা অবশ্যই থাকবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ রয়েছে আমাদের এই অংশটা, ইংরেজ শাসনামল 1757 থেকে 1947।
ইংরেজরা এসেছে মূলত ভারতবর্ষে 1608 সালে। সব ঠিক আছে? ঠিক আছে, একটু অটো ফোকাস নিচ্ছে, আপনি ক্যামেরার দিকে না থাকার বোর্ডের দিকে একটু। আচ্ছা, 1757 থেকে 1947 এই সময়কালের মধ্যে আমাদের ইংরেজরা এসেছে 1608 সালে, কিন্তু 1608 হলেও আমরা মূলত পলাশির যুদ্ধের পর থেকে এই সময়কালটাকে আমরা কাউন্ট করেছি। অর্থাৎ পলাশির যুদ্ধের পর থেকে ইংরেজরা শাসন ক্ষমতার খুব কাছাকাছি চলে আসে এবং 1773 সাল থেকে তারা মূলত ক্ষমতাটা নিয়েছিল। এই 190 বছরের মধ্যে দেখা যাবে যে 2 থেকে 3টা কোশ্চিন আমাদের বিসিএসে এসে থাকে। এরপরে এই অংশটা দেখা যায় যে যদি 1526 থেকে 1857 অর্থাৎ মুঘল শাসন আমলের মধ্যে কোশ্চিনটা এসে থাকে, তাহলে হয়তো এখান থেকে কোশ্চিন বিসিএসে থাকে না। আবার এখান থেকে কোশ্চিন আসলে এই জায়গার থেকে কোশ্চিন থাকে না। তবে বিগত 3টা বিসিএসে, 3টা নয়, 34তম বিসিএস থেকে 40তম বিসিএস পর্যন্ত 7টা বিসিএসে এই মুঘল শাসন আমল, 4টা বিসিএসে এই জায়গার থেকে কোশ্চিন এসেছে। ইভেন কোনো কোনো বিসিএসে মুঘল শাসন আমল থেকে 2টা কোশ্চিনও এসেছে। সুতরাং মুঘল শাসন আমলটা, এর মধ্যে 3টা ঘটনা রয়েছে, যে ভারতবর্ষে যে সমস্ত মুঘল সম্রাট রয়েছে, এরপরে আমাদের বাংলায় যে সুবেদারি শাসন রয়েছে, বাংলায় নবাবী শাসন রয়েছে, সেই ব্যাপারগুলি এর মধ্যে আসে। আমরা এটাও পরবর্তীতে ক্লাসে করব। এই অংশটাতে দেখা যায় যে যদি প্রাচীনকাল থেকে 606 এই সময়কালের মধ্যে পরীক্ষাতে কোশ্চিন থাকে, তাহলে হয়তো এই জায়গার থেকে থাকবে না। আবার যদি এই জায়গার থেকে কোশ্চিন থাকে, তাহলে এখান থেকে কোশ্চিন থাকবে না। 2 জায়গার থেকেও হতে পারে। তো সাধারণ নর্মস কখনো এই জায়গার থেকে, কখনো এই জায়গার থেকে। এটা এর মধ্যে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ অংশ বাঙালি জাতির উৎপত্তি। এটা আমাদের বিসিএসে একাধিকবার কোশ্চিন এসেছে। আবার যারা প্রাইমারিতে পরীক্ষা দিবেন, তাদের ক্ষেত্রে এমন কোনো প্রাইমারি পরীক্ষা নাই যেখানে বাঙালি জাতির উৎপত্তির কোশ্চিন নাই। আপনার নিবন্ধন পরীক্ষাতেও এসেছে, আর বিসিএসেও আমাদের কয়েকবার এই জায়গার থেকে কোশ্চিন এসেছে। এটা এর মধ্যে দেখা যায় যে 1টা বা 2টা করে কোশ্চিন এখান থেকে এসে থাকে, এই জায়গার থেকেও 1টা বা 2টা কোশ্চিন এসে থাকে। অর্থাৎ প্রাচীন কাল থেকে 1971 পর্যন্ত এই সময়কালের মধ্যে আমাদের মূল টপিকস এটা। এই বিষয়গুলিকে বেস করেই মূলত আমরা স্টেপ বাই স্টেপ প্রশ্নটা করব। এখানে দেখুন 1857 অর্থাৎ মুঘল শাসন প্রকৃতপক্ষে টিকে ছিল 1526 থেকে 1857 সাল পর্যন্ত। কিন্তু 1757 সালে পলাশির যুদ্ধের পর থেকে মুঘলরা নামে মাত্র ক্ষমতায় ছিল। সেই সময় ইংরেজরা ক্ষমতার খুব কাছাকাছি চলে আসে। অর্থাৎ একদিকে মুঘলরাও ক্ষমতায় রয়েছে, আবার ইংরেজরাও ক্ষমতায় রয়েছে। অনেকের কাছে মনে হতে পারে যে স্যার মনে হয় এখানে এটাকে ভুলভাবে লিখছে। আসলে কিন্তু ভুলভাবে নয়, একই সময়ে মুঘলরাও ক্ষমতায় রয়েছে, আবার ইংরেজরাও ক্ষমতায় রয়েছে, যার পরিপ্রেক্ষিতে এটা 1857 আর এটা 1757। আমরা প্রাচীনকাল থেকে 1971 পর্যন্ত এটা আমরা স্টেপ বাই স্টেপ এখানে আমরা ক্লাসগুলি করব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন আশা করি। এখানে জাম করার কোনো সুযোগ আমাদের নেই। আমরা প্রাচীনকাল থেকে 1971 পর্যন্ত এখানে কম করে 5 থেকে 6টা ক্লাস আমরা করব। আমি আগেই বলেছি যে এই অংশের থেকে আপনার কম করে হলেও আপনি 10টা কোশ্চিন প্রিলিতে পাবেন। আবার বিশেষ করে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তাদের জন্য এই অংশটা একটু কষ্টকর হয়। তো যারা সায়েন্সে রয়েছেন তারা বিষয়টা বেসিকটা বুঝে পড়ার চেষ্টা করবেন। আপনি যখন বেসিকটা বুঝতে পারবেন, তখন দেখবেন আপনার কাছে বিষয়টা ইজি হয়ে গেছে। এর মধ্যে অনেকগুলি টার্মস রয়েছে, বাংলা, কখনো ভারতবর্ষ, এই ব্যাপারগুলি আপনারা তালগোল পাকিয়ে ফেলেন। একজন শাসক সে কি বাংলার নাকি ভারতবর্ষের? আমি আবারও বলছি যে একজন শাসক বাংলার নাকি ভারতবর্ষ, এই বিষয়টা আপনি যখন বুঝতে পারবেন, তখনই কিন্তু আপনার এটা মনে থাকবে। তো আমরা শুরু করি এখান থেকে। আজকে আমরা মূলত প্রাচীন কাল থেকে 1204 পর্যন্ত, অর্থাৎ এই অংশটা আমরা আজকে আলোচনা করব। পরবর্তীতে আমরা এই অংশটা আসব। তার আগে আপনারা অনেকেই হয়তো ফেসবুক লাইভে আমাদের পুরাতন এবং নতুন স্টুডেন্ট আছে। তো যারা নতুন রয়েছেন তাদের সঙ্গে আমার পরিচয় নেই। তো আমি মোহাম্মদ রবিউল ইসলাম রবি, 27তম বিসিএসে নিয়োগপ্রাপ্ত, ইতিহাসের সহকারী অধ্যাপক হিসাবে রাজশাহী কলেজে ছিলাম।
কিন্তু বর্তমানে এখন পিএইচডি জনিত কারণে আমি শিক্ষা ছুটিতে রয়েছি। তো আপনাদের সঙ্গেও সরাসরি কথা হবে, পরবর্তীতে দেখা হবে আশা করি। আমরা শুরু করি। আমাদের এখানে মূল যে টপিকসটা রয়েছে বাঙালি জাতির উৎপত্তি। আপনারা খাতায় লিখবেন। ঠিক আছে, একটু চেষ্টা করুন ক্যামেরা দিয়ে কম দেখানোর। আচ্ছা আচ্ছা। প্রথমত আমরা বাঙালি জাতির উৎপত্তির ক্ষেত্রে দুইটা শব্দ আমরা ব্যবহার করতে পারি, নেশন অর্থাৎ জাতি, আর আরেকটা রেস। যারা পুরাতন স্টুডেন্ট তারা এই ক্লাস হয়তো আগে অনেকবার করেছেন। নেশন এবং রেস এই দুইটা, যেমন 35তম বিসিএসে এই জায়গা থেকে আমাদের রিটেন পরীক্ষাতে কোশ্চেন এসেছিল, নেশন এবং রেস অর্থাৎ জাতি বা নৃগোষ্ঠী বলতে কি বোঝায়। তো এটা দুইটা ভাগ রয়েছে। নেশন বলতে নির্দিষ্ট একটা অঞ্চল বা জায়গাতে বসবাসকারী মানুষের ভাষা, কৃষ্টি, কালচার যখন এক হয় তখন সেটাকে আমরা নেশন বলছি। আর নৃগোষ্ঠী বলতে অর্থাৎ জৈবিক যে সমস্ত বিষয়গুলি রয়েছে, অর্থাৎ মানুষের যে আচরণগত যে ব্যাপারটি রয়েছে সেটার উপরে ভিত্তি করে আমরা এই রেস বা নৃগোষ্ঠীটাকে ডিফাইন করছি। এখন এই রেস বা নৃগোষ্ঠী এইটার উপরে ভিত্তি করে আমরা তিনটা বিষয় এখানে আলোচনা করব। একটা হচ্ছে সমগ্র পৃথিবীর মানব গোষ্ঠী, দ্বিতীয়ত ভারতবর্ষের মানব গোষ্ঠী, তৃতীয়ত বাংলার মানব গোষ্ঠী। আমি যদি এটাকে ঠিক এইভাবে দেখাই, অর্থাৎ সমগ্র পৃথিবীর মানব গোষ্ঠীকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? এর মধ্যেই রয়েছে আমাদের ভারতবর্ষ। ভারতবর্ষের মানব গোষ্ঠীকে কয় ভাগে ভাগ করতে পারি? ভারতবর্ষের ভেতরেই রয়েছে আমাদের বাংলা। অর্থাৎ 1947-এর আগে বাংলা তো ভারতবর্ষেরই একটা অংশ ছিল। ভারত, পাকিস্তান, বাংলাদেশ এই অংশ মিলেই মূলত আমাদের এখানে ভারতবর্ষটা ছিল। এখন আপনারা খাতায় লিখবেন, নৃগোষ্ঠীর বৈশিষ্ট্য অনুসারে পৃথিবীর মানব গোষ্ঠীকে 4টি ভাগে ভাগ করা যায়। আমি আবারও বলছি, নৃগোষ্ঠীর বৈশিষ্ট্য অনুসারে পৃথিবীর মানব গোষ্ঠীকে 4টি ভাগে ভাগ করা যায়। 1, ককেশীয়, অর্থাৎ ককেশীয় বলতে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, এর সঙ্গে আরও অনেকগুলি রয়েছে, যেমন উত্তর আফ্রিকা। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া অঞ্চলের লোকজনগুলি ককেশীয় জাতিগোষ্ঠীর অন্তর্গত। এরা দেখতে কেমন? অনেক লম্বা, চুলগুলা ব্রাউন কালারের, গায়ের রঙগুলি ধবধবে সাদা। অর্থাৎ আমরা ইউরোপ আমেরিকার লোকজন দেখলে যে বৈশিষ্ট্যগুলি আমরা দেখি সেটাই হচ্ছে ককেশীয়র অন্তর্গত। 2, আদি অস্ট্রেলীয় বা অস্ট্রোলয়েড, যেটাকে আমরা অভিহিত করি, অর্থাৎ ভারতীয় জনগোষ্ঠী। ভারতের যে জনগোষ্ঠীগুলি রয়েছে এরা খুব লম্বাও নয়, এরা খাটোও নয়, গায়ের রং খুব ফর্সাও নয়, কালচেও নয়, মাঝারি একটা গড়ন, সেটাকে আমরা আদি অস্ট্রেলীয় বা ভারতীয় জনগোষ্ঠী হিসেবে অভিহিত করছি। 3, ভোটচিনীয় বা মঙ্গোলীয়, অর্থাৎ চীন, জাপান, কোরিয়া। এরা কেমন? দেখতে খাটো, এদের নাক গোলা বোসা টাইপের, গায়ের রঙগুলি লালচে ফর্সা, এরা অত্যাধিক পরিশ্রমী হয়। অর্থাৎ চীন, জাপান, কোরিয়া এই অঞ্চলের লোকজনগুলি এরা ভোটচিনীয় বা মঙ্গোলীয় হিসাবে পরিচিত। 4, নিগ্রোটো
অর্থাৎ আফ্রিকা অঞ্চলের যে মানুষজনগুলি রয়েছে এরা নিগ্রোটো নামে পরিচিত। এটা দেখতে কেমন? অনেক লম্বা, এদের চুলগুলা কোঁকড়ানো, ভুরোগুলা অনেক উঁচু, গায়ের রঙগুলি অনেকটা কুচকুচে কালো। সমগ্র পৃথিবীর মানব গোষ্ঠীকে আমরা এই 4টা ভাগে বিভক্ত করে ফেলতে পারি: ককেশীয়, আদি অস্ট্রেলীয়, ভোটচিনীয় এবং নিগ্রোটো। এরপরে আসি আমরা ভারতের জনগোষ্ঠীকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি। এখন আপনারা খাতায় লিখবেন, নৃগোষ্ঠীর বৈশিষ্ট্য অনুসারে ভারতীয় জনগোষ্ঠীকে 4টি ভাগে ভাগ করা যায়। পৃথিবীর মানব গোষ্ঠীকেও 4টি ভাগে ভাগ করা যায়, আবার ভারতের জনগোষ্ঠীকেও 4টি ভাগে ভাগ করা যায়। 1 অস্ট্রিক, 2 দ্রাবিড়, 3 ভোটচিনীয় বা মঙ্গোলীয়, 4 নিগ্রোটো। ওখানে ছিল ককেশীয়, আদি অস্ট্রেলীয়, ভোটচিনীয়, নিগ্রোটো। আর এখানে ভারতের জনগোষ্ঠী অস্ট্রিক, দ্রাবিড়, ভোটচিনীয়, নিগ্রোটো। আমরা যদি একটু এটাকে অ্যানালাইসিস করি তো দেখি যে অস্ট্রিক অর্থাৎ এরা এবং দ্রাবিড় এই দুইটা মধ্যপ্রাচ্য থেকে আগত। যেমন ভারতবর্ষের উপরের দিকে যেটা রয়েছে কাশ্মীর, পাঞ্জাব, দিল্লি, এই অঞ্চলের মানুষজনগুলি অস্ট্রিক এবং দ্রাবিড়, বোম্বের কিছু অংশ রয়েছে। আর ভোটচিনীয়, মঙ্গোলীয় এরা আসাম অঞ্চলের যেটা রয়েছে, অর্থাৎ এরা দেখতে অনেকটা চীনাদের মতো। যেমন আমাদের বাংলাদেশের যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, এখানকার মানুষজনগুলিও কিন্তু এই ভোটচিনীয় বা মঙ্গোলীয়দের মতো, অর্থাৎ এর পাশে রয়েছে ভারতের আসাম, ত্রিপুরা, মিজোরাম যেগুলো রয়েছে সেই অনুসারে। আর নিগ্রোটোটা হচ্ছে ভারতের নিচের দিকে যেটা তামিলনাড়ু, অর্থাৎ আফ্রিকার থেকে এদের আগমনটা এটা রয়েছে। আমি যদি এটা ভারতবর্ষের মানচিত্র হিসাবে দেখি তাহলে উপরে এখানে আর্য এবং দ্রাবিড়, আর এই অঞ্চলে রয়েছে এখানে ভোটচিনীয়, আর নিচের দিকে রয়েছে নিগ্রোটো। অর্থাৎ এখানে যে আফ্রিকা মহাদেশ, এই আফ্রিকার কালো মানুষরা ব্যবসা বাণিজ্য করার জন্য এরা ভারতবর্ষের নিচের দিকে এই দিক থেকে আগমন করে। যেমন ভারতবর্ষের নিচে যেটা রয়েছে শ্রীলঙ্কার অধিকাংশ লোকজনগুলিই কিন্তু কালো। আবার ঠিক তার উপরের দিকে যেটা তামিলনাড়ু, সেখানকার লোকজন কিন্তু এরাও নিগ্রো। অন্যদিকে এই বাংলার সাইডে এইদিকে যে চীন জাপান রয়েছে, এই চীন জাপান থেকে এই ভোটচিনীয় বা মঙ্গোলীয়দের আগমনটা ঘটেছে, যার পরিপ্রেক্ষিতে ওই অঞ্চলের লোকজনগুলি এই ভোটচিনীয় বা মঙ্গোলীয়দের মতো হয়েছে। ভারতবর্ষের এই 4টা জাতিগোষ্ঠীর বাইরে এখানে আরেকটা জাতিগোষ্ঠী এসেছে, সেটা আর্য জাতি। আর্য জাতির উপরেও আমাদের বিসিএসে বা অন্যান্য চাকরির পরীক্ষাতে একাধিকবার কোশ্চিন আসছে। এখন আপনারা খাতায় লিখবেন আর্য জাতি। আর্য জাতির ক্ষেত্রে আগে আপনারা আর্য জাতি সম্পর্কে সংজ্ঞাটা খাতায় লিখবেন, এরপরে আমি বিস্তারিত বর্ণনা দিচ্ছি। জার্মানির রাইন নদীর তীরবর্তী এলাকা হতে আগমন করে মধ্য প্রাচ্যের পারস্য অঞ্চল হতে মধ্য এশিয়ার ইউরাল পর্বতের পাদদেশ হতে 3500 বছর আগে আর্য জাতি
ভারতবর্ষে আগমন করে। অর্থাৎ জার্মানির রাইন নদীর তীরবর্তী এলাকা হতে আগমন করে মধ্যপ্রাচ্যের পারস্য অঞ্চল হতে মধ্য এশিয়ার ইউরাল পর্বতের পাদদেশ পারস্য অঞ্চল হয়ে মধ্য এশিয়ার ইউরাল পর্বতের পাদদেশ হতে 3500 বছর আগে আর্য জাতি ভারতবর্ষে আগমন করে। এটাকে যদি আমরা এইভাবে দেখাই যে এখানে জার্মানির রাইন নদীর তীরবর্তী এলাকা, এই রাইন নদীর তীরবর্তী এলাকা হতে উৎপত্তি হয়ে মধ্যপ্রাচ্যের পারস্য, পারস্য বলতে কাকে বোঝায়, যেটা ইরান, এই পারস্য অঞ্চল হতে ইউরাল পর্বতের পাদদেশে এদের আগমন। এরপরে ভারতবর্ষের উত্তর দিকে এই আর্য জাতিটা আসে। এখানে একটু বলে রাখি যে এর আগে আমি যে ব্যাখ্যাটা দিয়েছি যে ককেশীয় অর্থাৎ ইউরোপের, এই ককেশীয়দেরই একটা অংশ আলপাইন, তারা মধ্যপ্রাচ্যে চলে আসে। মধ্যপ্রাচ্য থেকে এরা মধ্য এশিয়ার ইউরাল পর্বতে যায়, পরবর্তীতে ভারতবর্ষের উত্তর দিকে আসে। এই আর্য জাতি এরা দেখতে কিন্তু খুব সুন্দর। জার্মানিরা এরা নিজেদেরকে আর্য জাতির বংশধর হিসাবে ভাবে এবং এদের মধ্যে একটা অহমিকা বোধ কাজ করে। আমরা ওরা দাবি করে যে আমরা দেখতে অনেক লম্বা, আমাদের গায়ের রং দুধে আলতার মতো, অর্থাৎ যত ভালো গুণাবলী রয়েছে সবগুলি আমাদের মধ্যে রয়েছে, যার পরিপ্রেক্ষিতে আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিন্তু এই আর্যদের অহমিকার কারণেই কিন্তু এটা হয়েছিল। এরা কাউকে পরোয়া করে না। মানে আপনারা দেখছেন যে খেলার মাঠেও জার্মানিদের অ্যাটিটিউড সবসময় ভিন্ন। ওরা ভাবে যে আমরা পৃথিবীর সুপেরিয়র, আর অন্য জাতিগোষ্ঠীগুলি এরা সব আমাদের চাইতে পদানত। তো এই আর্য জাতি এরা আমাদের এই ভারতবর্ষের উত্তর দিকে, অর্থাৎ ভারতের উত্তর দিক বলতে কাশ্মীর যে অঞ্চলটাকে বোঝায়, এখানকার মানুষজনগুলো কিন্তু দেখতে অনেক লম্বা, স্লিম, গায়ের রঙগুলি খুব সুন্দর। অর্থাৎ পৃথিবীর ভূস্বর্গ হিসাবে যে কাশ্মীর, এই কাশ্মীরের মানুষজনগুলি সবগুলি এখানে একই রকমের, এখানে কিন্তু কোনো কালো মানুষ নেই। পক্ষান্তরে আমরা এখন আসব যে এই ভারতবর্ষের বাংলা যে অঞ্চলটা রয়েছে, 1947-এর আগে আমি যতবার বাংলা শব্দটি ব্যবহার করব, আপনারা ধরে নেবেন যে বাংলা বলতে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এই অঞ্চলটাকে বোঝানো হচ্ছে। 1947 সালে ভারত পাকিস্তান ডিভাইডেড হওয়ার পরে তখন বাংলাদেশ এবং এই পশ্চিমবঙ্গ অর্থাৎ কলকাতাটা ডিভাইডেড হয়ে যায়। তো এই বাংলা অঞ্চলে যে বাঙালি জাতি রয়েছে, এই বাঙালি জাতি সম্পর্কে এখন আমরা জানব, যেখান থেকে আমাদের বিসিএসে একটা বা দুইটা কোশ্চেন অনেকবার এসেছে। আপনারা খাতায় লিখবেন বাঙালি জাতির উৎপত্তি। এইটাকে আমরা তিনটা অংশে বিভক্ত করব। এক, অনার্য অর্থাৎ আর্যদের আগে যাদের আগমন। 2, আর্য। 3, আর্য পরবর্তী। অর্থাৎ বাঙালি জাতির উৎপত্তিটাকে আমরা তিনটা ভাগে বিভক্ত করছি। 1, অনার্য। 2, আর্য। 3, আর্য পরবর্তী। এখন অনার্য কারা? আমাদের এখানে তিনটা জাতিগোষ্ঠী ছিল। 1, দ্রাবিড়। 2, অস্ট্রিক। 3, ভোটচিনীয় বা মঙ্গোলীয়। আপনারা খেয়াল করবেন যে অনার্যর মধ্যে প্রথম কিন্তু দ্রাবিড়, অর্থাৎ আমাদের এই বাঙালি জাতির মধ্যে সর্বপ্রথমে এই বাংলা অঞ্চলে বসবাসকারী জাতিগোষ্ঠী হচ্ছে দ্রাবিড়। কিন্তু
যখন আমরা ভারতবর্ষের কথা বলবো তখন কিন্তু প্রথম জাতিগোষ্ঠী হবে অস্ট্রিক, আর বাংলার কথা বললে হবে দ্রাবিড়। বিসিএসে এই কোশ্চিনটা বিভিন্ন আঙ্গিকে ঘুরে ফিরে আসে এবং অধিকাংশ স্টুডেন্ট এটা ভুল করে। আমি আবারও বলছি, যখন আপনার কোশ্চিনটা হবে যে ভারতবর্ষের সর্বপ্রথম জাতিগোষ্ঠী কোনটি, সেই ক্ষেত্রে আপনি উত্তর দিবেন অস্ট্রিক। আর যখন বাংলার প্রথম জাতিগোষ্ঠী কোনটি, সেই ক্ষেত্রে আপনি উত্তর দিবেন দ্রাবিড়। আমি যেভাবে বলছি পরীক্ষাতে হয়তো এইভাবে নাও হতে পারে, যেভাবে ভাষা দিয়ে কোশ্চিনটা আসুক না কেন আপনি অ্যান্সার ঠিক ওইভাবে দেওয়ার চেষ্টা করুন। ভারতবর্ষ বললে অস্ট্রিক, আর বাংলার কথা বললে আসবে দ্রাবিড়। আমি এর আগে যেটা দেখালাম যে 3500 বছর আগে যে আর্যরা এসেছিল, তো ওই আর্যদের আগমনের আগে এই বাংলা অঞ্চলে এই 3টা জাতিগোষ্ঠী বসবাস করত। এর সঙ্গে আসলো আর্য, অর্থাৎ এই 3টা জাতির সঙ্গে আর্যদের মিলন ঘটল। এরপরে আর্য পরবর্তী আমাদের বাংলাতে আরও কিছু জাতিগোষ্ঠী এখানে এসেছিল। এদের মধ্যে ছিল আরবীয়, তুর্কি, আফগানি, 4 হাবশি। হাবশি বলতে আফ্রিকার যে কালো কৃতদাস যারা ছিল এদেরকে হাবশি বলা হতো। এরাও আমাদের ভারতবর্ষে বাংলাতে ব্যবসা বাণিজ্য করার জন্য এসেছিল, অর্থাৎ আরবীয়, তুর্কি, আফগানি, হাবশি। এরাও এসে আমাদের এই আর্যদের সঙ্গে মিশে গেল। অর্থাৎ আমি আগেই দেখিয়েছি যে আর্যরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতিগোষ্ঠী, এরা নিজেদেরকে দাবি করত। এই সমস্ত জাতি এবং এগুলি এর মিলনের পরিপ্রেক্ষিতে এখানে আমাদের এই বাঙালি জাতির উৎপত্তি ঘটল। সুতরাং এতগুলা জাতিগোষ্ঠীর মিলন ভারতবর্ষের কোথাও ঘটেনি, শুধু বাংলায় ঘটেছিল। আপনি দেখুন, যখন ভারতবর্ষের উপরের দিকে বোঝাবে সেখানে সবগুলা সাদা মানুষ, অর্থাৎ দিল্লি, কাশ্মীর, এখানে কিন্তু তেমন কোনো কালো মানুষ নেই, সবগুলা সুন্দর। আপনি যখন নিচের দিকে তামিলনাড়ুতে যাবেন তখন দেখবেন যে এখানে সবগুলা কালো মানুষ। কিন্তু বাংলায় হচ্ছে একটা মাত্র জায়গা যেখানে সব ধরনের মানুষ রয়েছে, কালো, সাদা, ফর্সা, আপনি যা চাইবেন আপনি এই অঞ্চলে ঠিক সেগুলাই পাবেন। এটা এই জন্য বাঙালিকে বলা হচ্ছে সংকর জাতি। এই কোশ্চিনটাও আমাদের রিটেন পরীক্ষাতে একাধিকবার এসেছে যে বাঙালিকে সংকর জাতি কেন বলা হয়। আপনি চিন্তা করুন যে আমাদের এই বাংলা অঞ্চলে একটা বাবা মায়ের যদি 4টা সন্তান থাকে, দেখা যাবে যে 2টা কালো, 2টা ফর্সা, না হয় 3টা কালো, 1টা ফর্সা। একই বাবা মায়ের সমস্ত সন্তানগুলি একই রকমের, হয়তোবা 10%, আর বাকি 90%-এ রয়েছে আমাদের এরকম মিক্সার। এটার কারণে এখানে। সুতরাং আমার এখানে যদি কোশ্চিন হয় যে বাঙালিকে সংকর জাতি কেন বলা হয়, তো আমি যেভাবে বর্ণনাটা নিয়ে আসলাম আপনি ঠিক ওইভাবে স্টেপ বাই স্টেপ যদি এখানে আসতে পারেন, আশা করি আপনি এখানে পাসই পেতে পারেন। অর্থাৎ পৃথিবীর মানব গোষ্ঠী, ভারতবর্ষের মানব গোষ্ঠী, এরপরে আসলো বাঙালি জাতির উৎপত্তি। অর্থাৎ আমার প্রিলিতে এর ভেতর থেকে যে টাইপের কোশ্চিনই দিক না কেন বা রিটেনের যে কোশ্চিনই দিক না কেন, আশা করি আমরা অ্যান্সার করতে পারবো। আমি আগেই বলেছি যে পৃথিবীর মানব গোষ্ঠী, ভারতবর্ষের মানব গোষ্ঠী এবং বাংলার মানব গোষ্ঠী, এই 3টাকে আপনি ডিফাইন করে এরপরে আপনি যে গাইড বই পড়ুন না কেন, আপনি গাইড বইগুলোতে দেখবেন সবগুলি তালগোল পাকিয়ে দিয়েছে। একবার সে বাংলাতে আসছে, একবার পৃথিবীতে যাচ্ছে, একবার ভারতে আসছে। নো, এটা হবে না। আপনি স্টেপ বাই স্টেপ পড়বেন, প্রথমে পৃথিবী, এরপরে ভারতবর্ষ, এরপরে বাঙালি। আমাদের দ্বিতীয় যে টপিকসটা রয়েছে, বাঙালি জাতির উৎপত্তির পর থেকে আমাদের মৌর্য বংশের থেকে বিসিএসে কোশ্চিন এসে থাকে। মৌর্য বংশ থেকে আমাদের যে টাইপের কোশ্চিনগুলি আসতে পারে, আমি আগে যে টপিকসগুলি লিখে দিয়েছিলাম তার মধ্যে রয়েছে মৌর্য বংশ, অর্থাৎ 324 থেকে 187 বিসি
বিসি বলতে বিফোর খ্রিস্ট, খ্রিস্টপূর্বাব্দ। খ্রিস্টপূর্বাব্দ হওয়ার কারণে এই 324 থেকে 187 হয়েছে, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের পূর্বের যে ঘটনা সেটাকে আমরা বিসি হিসাবে লিখি, আর যীশু খ্রিস্টের জন্মের পরের যে ঘটনা সেটাকে আমরা খ্রিস্টাব্দ হিসাবে লিখে থাকি। তো এই মৌর্য বংশ মূলত যীশু খ্রিস্টের জন্মের পূর্বের ঘটনা। আমাদের বিসিএস এর এটা অনেক প্রাচীন আমল থেকেও কোশ্চিনটা দিয়ে থাকে। তো আমরা যখন পড়াই অনেকেই মনে করে যে কি মানধাত্তা আমলের জিনিস দেখাচ্ছে, এগুলো আবার বিসিএস এ এসে থাকে নাকি। তো বিশেষ করে যেমন 39 বিসিএস ডক্টরদের যেটা স্পেশাল হলো, তো ওখানেও কিন্তু এই মৌর্য বংশের থেকে কোশ্চিন এসেছিল। সুতরাং কোনো টপিকসকেই ইগনোর করা যাবে না, এই মৌর্য বংশটাও আমাদের গুরুত্বপূর্ণ। মৌর্য বংশ থেকে কোন টাইপের কোশ্চিন আমাদের বিসিএস এ আসতে পারে? এর প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। মৌর্য বংশের রাজধানী পাটলিপুত্র। কয়েক জায়গায় এর রাজধানী ছিল, তবে আমাদের চাকরির পরীক্ষাতে এই পাটলিপুত্র বা পাটালিপুত্র দুই জায়গাতে দুই রকমের উচ্চারণ রয়েছে, পাটলিপুত্র বা পাটালিপুত্র, যেটা বর্তমানে বিহারের যে পাটনা, ভারতের বিহার, এই বিহারের পাটনাকেই আমরা মূলত পাটলিপুত্র হিসাবে অভিহিত করে থাকি। প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য, রাজধানী পাটলিপুত্র। এই মৌর্য বংশের একজন বিখ্যাত শাসক ছিলেন, তার সম্পর্কেও একাধিকবার পরীক্ষাতে কোশ্চিন আসছে। বিখ্যাত শাসক সম্রাট অশোক। অশোক সম্পর্কেও আমরা জানব। অশোকের সময়কাল ছিল 273 থেকে 232 বিসি, অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দ। যদিও এটা নিয়ে ডিবেট রয়েছে, কোনো কোনো বইয়ে লেখা থাকে 269 থেকে, বাংলা পিডিয়াতে লেখা রয়েছে 269 থেকে 232, কিন্তু অথেন্টিক যে বইগুলি রয়েছে সেই বইয়ে 273 রয়েছে, যার পরিপ্রেক্ষিতে আমি এটাকেই অ্যাকসেপ্ট করছি, 273 থেকে 232। সম্রাট অশোক থেকে যে কোশ্চিনটি খুব কমন, কলিঙ্গ যুদ্ধ। একাধিক পরীক্ষাতে এই কলিঙ্গ যুদ্ধ সম্পর্কে কোশ্চিন এসেছে। 261 বিসিতে এই কলিঙ্গ যুদ্ধ সংগঠিত হয়েছিল। আপনি এখান থেকে জাস্ট জেনে নেবেন। কলিঙ্গ, যেটা ভারতের উড়িষ্যা, এই উড়িষ্যার একটা জায়গা কলিঙ্গ। এই কলিঙ্গের অধিকাংশ লোকজন ছিল এরা ধর্মে বৌদ্ধ, কিন্তু সম্রাট অশোক ছিল হিন্দু। তো এই কলিঙ্গ, এখানে সম্রাট অশোক আক্রমণ করে এবং এখানে হাজার হাজার বৌদ্ধকে সম্রাট অশোক হত্যা করে। এত লোককে হত্যার পরে সম্রাট অশোকের মনে কোশ্চিন জাগে যে বৌদ্ধ ধর্মের যে মূল বাণী জীব হত্যা মহাপাপ, এইটা সম্রাট অশোকের মনকে নাড়া দেয় এবং সম্রাট অশোক হিন্দু ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং সম্রাট অশোকের পৃষ্ঠপোষকতায় এই বৌদ্ধ ধর্ম এটা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। বলা হয় চীন জাপান পর্যন্ত সম্রাট অশোকের পৃষ্ঠপোষকতায় বৌদ্ধ ধর্ম এটা সম্প্রসারিত হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে কলিঙ্গ যুদ্ধটি এখানে গুরুত্বপূর্ণ। মৌর্য যুগের আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা থাকে আমাদের। এই যুগে সময়ে একটা বিখ্যাত গ্রন্থ ছিল অর্থশাস্ত্র। এই অর্থশাস্ত্রের লেখক ছিলেন কৌটিল্য। কৌটিল্যের অর্থশাস্ত্র, তো এই কৌটিল্যের অর্থশাস্ত্র প্রাচীন ভারতের রাজনীতি বা অর্থনীতি সম্পর্কে সবচেয়ে অথেন্টিক বই হচ্ছে এই কৌটিল্যের অর্থশাস্ত্র, যার পরিপ্রেক্ষিতে এই বইটির নামও আপনারা জানবেন যে বইটি মৌর্য বংশের সময়ে এটা লিখিত।
আমাদের মৌর্য বংশের থেকে মূলত এইগুলি পড়লেই যথেষ্ট। এখান থেকে আশা করি আমরা কোশ্চিনগুলি পাব। মৌর্য বংশের পরে রয়েছে গুপ্ত বংশ। মৌর্যের পরে ভারতবর্ষে আরও কিছু বংশ ক্ষমতায় এসেছিল, কিন্তু এই সমস্ত বংশ থেকে আমাদের চাকরির পরীক্ষাতে তেমন কোনো কোশ্চিন থাকে না। গুপ্ত বংশ, গুপ্ত বংশের সময়কাল 320 থেকে 496 পর্যন্ত, এটা খ্রিস্টাব্দ। এর আগেরটা ছিল কিন্তু মৌর্য বংশ খ্রিস্টপূর্বাব্দ, আর এটা হচ্ছে খ্রিস্টাব্দ। গুপ্ত বংশ থেকে আমাদের বিসিএসে কোন কোশ্চিনগুলি আসতে পারে? প্রতিষ্ঠাতা প্রথম চন্দ্রগুপ্ত, অর্থাৎ গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা। এই বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট, যেটা বিসিএসে এসেছিল, সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের সময়কাল 340 থেকে 380 পর্যন্ত। সমুদ্রগুপ্তকে বলা হচ্ছে প্রাচীন ভারতের নেপোলিয়ন। প্রাচীন ভারতের নেপোলিয়ন। নেপোলিয়ন আমরা জানি ফ্রান্সের সম্রাট ছিলেন। তিনি 1804 সাল থেকে 1815 সাল পর্যন্ত ফ্রান্সের সম্রাট হিসাবে ছিলেন। তো এর সঙ্গে তুলনা করার কারণ, নেপোলিয়ন যখন ক্ষমতায় ছিলেন তিনি সমগ্র ইউরোপ মহাদেশকে একত্রিত করতে চেয়েছিলেন। অনুরূপভাবে সমুদ্রগুপ্ত যখন ভারতে ক্ষমতায়, তখন তিনি এই ভারতের আশেপাশে যে সমস্ত অঞ্চলগুলি ছিল সেই সমস্ত অঞ্চলকে তিনি একত্রিত করতে চেয়েছিলেন। অর্থাৎ নেপোলিয়নের ক্যারেক্টারের সঙ্গে সমুদ্রগুপ্তের ক্যারেক্টারের অনেক মিল থাকার কারণে আধুনিক যুগের যে সমস্ত ইতিহাসবিদ রয়েছেন তারা সমুদ্রগুপ্তকে প্রাচীন ভারতের নেপোলিয়ন হিসাবে অভিহিত করছে। গুপ্ত বংশের আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে প্রাচীন ভারতের স্বর্ণযুগ হিসেবে অভিহিত করা হয়। অর্থাৎ গুপ্ত বংশের শাসন আমলে এখানে বিভিন্ন শিল্পের বিকাশ ঘটে। অনেকেই মনে করে যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা ইন্ডাস্ট্রিয়াল কোনো ব্যাপারটা শিল্প, আসলে কিন্তু তা নয়। এখানে শিল্প বলতে অর্থাৎ মানুষ যে বিভিন্ন ছবি আর্ট করে, বিভিন্ন রঙের যে ব্যবহারগুলি রয়েছে, বিভিন্ন তৈজসপত্র রয়েছে, অর্থাৎ মানুষের যে মনোবৃত্তির বিকাশ, মানে এখানে প্রোডাক্টিভ কোনো কিছু নয়, কিন্তু মানুষের মনোবৃত্তির যে বিকাশ, সেই মনোবৃত্তির বিকাশের পরিপ্রেক্ষিতেই এটাকে স্বর্ণযুগ হিসাবে অভিহিত করা হচ্ছে। আপনারা ভারতের ইলোরার শহরের নাম শুনেছেন। এই ইলোরা শহর কিন্তু মূলত এই রং শিল্পের জন্য বিখ্যাত। ভারতের রাজস্থানের একটা জায়গা ইলোরা। আপনারা ভূপেন হাজারিকার একটা গান শুনেছেন যে আমি এক যাযাবর, পৃথিবী আমাকে এক করেছে আপন, করেছে নিজের ঘর। তো ওই ভূপেন হাজারিকার ওই গানের মধ্যে দেখবেন সে প্রায় 7 থেকে 8টা শহরের নাম বলেছে। এর মধ্যে একটা শহর হচ্ছে এই ইলোরা, যে আমি ইলোরা থেকে রং তুলি নিয়ে সুদূর শিকাগো শহরে গিয়েছি। অর্থাৎ এই ইলোরা রং শিল্পের জন্য বিখ্যাত। অজান্তা, ইলোরা এগুলা মূলত সেই গুপ্ত বংশের শাসনামল থেকে চলে আসছে। গুপ্তদের পরে আসি আমরা প্রাচীন ভারত থেকে আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চিন থাকে, জনপদ। জনপদ জনপদ থেকে বিসিএসে একাধিকবার কোশ্চিন আসছে, প্রায় 8 থেকে 9 বার। মুশফিকা গৌড়, প্রথম চন্দ্রগুপ্ত। জনপদ থেকে আমাদের বিসিএসে 6 থেকে 7 বার কোশ্চিন আসছে। বিসিএস এর প্রিলি এবং রিটেন
দুই জায়গাতেই আমাদের এই জনপদ থেকে কোশ্চিন এসে থাকে। এর বাইরেও আপনারা অন্য যে কোনো পিএসসি রিলেটেড যে কোনো চাকরির পরীক্ষা বলুন, ব্যাংকের পরীক্ষা বলুন, আবার যারা প্রাইমারিতে দিবেন, প্রাইমারি তো মাস্ট, যদি আপনার 10 সেট কোশ্চিন হয় তো দেখবেন 9 সেট কোশ্চিনেই আপনি এই জনপদ থেকে কোশ্চিন পেয়েছেন এটা। আর বিসিএস এর প্রিলি রিটেন দুই জায়গার থেকে কোশ্চিন রয়েছে। তো জনপদ বলতে মূলত ভারতবর্ষের যে সমস্ত অঞ্চলগুলি ছিল, অর্থাৎ এটাকে যদি আমি ভারতবর্ষ ধরি তো ভারতবর্ষের মধ্যে এটা যে বাংলা, বাংলা বলতে আমি আগেই বুঝিয়েছি যে কলকাতা এবং বাংলাদেশ মিলে এটা হচ্ছে বাংলা। তো এই বাংলার যে সমস্ত বিভিন্ন অঞ্চল ছিল এই অঞ্চলগুলিকে বিভিন্ন ভাগে বিভক্ত করা হতো। তো এই অঞ্চলে যে সমস্ত শাসকরা থাকতেন এই শাসকরা তারা স্বাধীন নয়। সমগ্র ভারতবর্ষে এখানে একজন সম্রাট রয়েছেন। এই সম্রাটের অধীনে এই অঞ্চলগুলি পরিচালিত হতো। অর্থাৎ দেখা যাচ্ছে যে ভারতবর্ষের অধীনে নির্দিষ্ট যে ভূখণ্ডগুলি রয়েছে সেখানে একজন অন্যের অধীনস্থ হয়ে একজন শাসক শাসন কার্য পরিচালনা করছেন। এই সমস্ত অঞ্চলগুলিকে আমরা জনপদ হিসাবে অভিহিত করছি। তো আমাদের যে বাংলা, এই বাংলা অঞ্চলে 16টি, কোনো বইয়ে 18টি জনপদের কথা বলা হয়। এরকম জনপদ আমাদের এখানে 16টি অথবা 18টি জনপদ রয়েছে। তো 16টি অথবা 18টি জনপদের মধ্যে 16টি জনপদের কথাই বেশিরভাগ বইয়ে বলা হয়। চাকরিতে যদি উল্লেখ থাকে পরীক্ষাতে যে বাংলা অঞ্চলে কয়টি জনপদ ছিল, আপনি সর্বপ্রথমে 16টি চিন্তা করবেন। যদি 16টি না থাকে তখন আপনি 18টি যদি থাকে তখন অ্যান্সার দিবেন, আর যদি দুইটাই থাকে তখন আপনি 16টা টিক দিবেন। এটা তো 16টি জনপদের মধ্যে আমাদের চাকরির পরীক্ষাতে 10টি জনপদ সম্পর্কে কোশ্চিন এসে থাকে। এই 10টি জনপদ কোন কোন অঞ্চল নিয়ে গঠিত? বিগত 10টা বিসিএস এর মধ্যে দেখবেন যে 4টা বিসিএসেই কিন্তু জনপদ থেকে কোশ্চিন এসেছে। অর্থাৎ আমি শুধু জনপদের নামগুলি আপনাদেরকে উল্লেখ করে দিচ্ছি। এরপরে যে গৌড় জনপদ, যেটা অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জ এর আশেপাশে যে অঞ্চলগুলি রয়েছে, অর্থাৎ চাঁপাই, এরপরে মালদহ এবং মুর্শিদাবাদ, এই অঞ্চলটা নিয়ে মূলত গৌড় জনপদ। 2 রাঢ় বা রাঢ় যেটাকে বলা হচ্ছে, এর অপর নাম সূক্ষ্ম। এটা কলকাতার যে ভাগীরথী নদী রয়েছে এই ভাগীরথী নদীর পশ্চিম তীর অঞ্চল, এই পশ্চিম তীর অঞ্চল নিয়ে মূলত রাঢ় বা সূক্ষ্ম অবস্থিত। এখানে আরেকটা কোশ্চিন চাকরির পরীক্ষাতে এসে থাকে যে এই যে বাংলা, এই বাংলার মধ্যে ধরুন এটা আমাদের এখন বর্তমানে বাংলাদেশ, আর এই অঞ্চলটা ধরুন এটা পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ হিসাবে এটা অভিহিত। এটা মিলে ওই সময় টোটাল বাংলা ছিল। তো আমি যে জনপদগুলির কথা বলছি ওই জনপদের মধ্যে বর্তমানে আমাদের বাংলাদেশের বাইরে যে জনপদটি রয়েছে সেটি হচ্ছে এই রাঢ় বা সূক্ষ্ম। এর আগে যে ব্যাংকের একটা চাকরির পরীক্ষাতে এই কোশ্চিনটা এসেছিল যে বর্তমানে বাংলাদেশের সীমানার বাইরে অবস্থিত জনপদ, প্রাচীন জনপদ কোনটি? রাঢ় বা সূক্ষ্ম, এটা কিন্তু বাংলাদেশের বাইরে। যার পরিপ্রেক্ষিতে আপনারা এই রাঢ় বা সূক্ষ্ম সম্পর্কে এটা জানবেন এবং বিসিএস এর রিটেন পরীক্ষার জন্যও কিন্তু এই রাঢ় বা সূক্ষ্ম গুরুত্বপূর্ণ। গৌড় সম্পর্কে অনেকবার কোশ্চিন এসেছে এবং গৌড় এটা অ্যাজ ইউজুয়াল ভাবে সবাই পারে। আপনারা এখন দেখছেন যে দিনের দিন আপনার প্রশ্নের প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে। আপনি খেয়াল করুন যে 34তম বিসিএস এর আগে কোশ্চেনের প্যাটার্ন আর 34তম বিসিএস এর পর থেকে কোশ্চেনের প্যাটার্নটা কিন্তু ভিন্ন হয়ে গেছে। অর্থাৎ আপনাকে একটু ডিপে প্রবেশ করতে হবে, যার পরিপ্রেক্ষিতে আমার কাছে মনে হয়েছে যে পরবর্তীতে এই রাঢ় বা সূক্ষ্ম এটা আপনার টিকা আকারেও আসতে পারে বা প্রিলিতেও এখান থেকে কোশ্চেনটা দিতে পারে। 3 রয়েছে পুন্ড্র।
অর্থাৎ বগুড়া, যেটাকে মহাস্থানগড় বলা হচ্ছে, বগুড়া, রংপুরের কিছু অংশ, দিনাজপুর, এই অঞ্চলটা মিলে মূলত 15। 4 বঙ্গ। ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, যশোর, কুষ্টিয়া, এই অঞ্চলটা মিলে মূলত বঙ্গ। অর্থাৎ এখন ফরিদপুর অঞ্চলটা বেশ রিনাউন। ফরিদপুর, গোপালগঞ্জ, এইটা মূলত কোন অঞ্চলের মধ্যে ছিল? সেটা বঙ্গের মধ্যে রয়েছে। আর স্পেশালি আমাদের রাজধানী ঢাকা, সেটাও কিন্তু বঙ্গের মধ্যে রয়েছে। অর্থাৎ আপনি যদি রাঢ়ের পরে অন্য কোনো অঞ্চলটাকে বিবেচনায় নিয়ে আসেন, তো সেই ক্ষেত্রে আপনি সেকেন্ড বিবেচনায় আপনি আনবেন বঙ্গ। 5 সমতট, 2 বার বিসিএসে আসছে। নোয়াখালী এবং কুমিল্লা, এটা মিলে সমতট। 6 হরিকেল, অর্থাৎ সিলেট, ত্রিপুরা বা কুমিল্লা, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম। অনেকের মাথায় কাজ করে না যে সিলেট আবার এদিকে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, অর্থাৎ বাংলাদেশের যে মানচিত্রটা রয়েছে, মানচিত্রের ভেতর থেকে এইভাবে অঞ্চলটা মূলত উঠে এসেছে। তো এখানে যদি সিলেট হয়, তো এই অঞ্চলটা এখানে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, অর্থাৎ এইটা মিলে এটা হচ্ছে হরিকেল। এর নিচেই রয়েছে এখানে ভারতের যে ত্রিপুরা, অর্থাৎ বাংলাদেশের এর পাশে রয়েছে কুমিল্লা, যার পরিপ্রেক্ষিতে এই টোটাল অঞ্চলটাকে আমরা হরিকেল হিসাবে অভিহিত করছি। যে আমি 10টা জনপদের কথা বলছিলাম, তার মধ্যে 6টা জনপদ আপনার রিটেন পরীক্ষাতে টিকা আসার মতো, আর বাকি যে 4টা জনপদের কথা বলবো সেইটা অপেক্ষাকৃত এর চাইতে আয়তনেও ছোট এবং তার গুরুত্বটাও কম রয়েছে। 7 নম্বরে রয়েছে বরেন্দ্র, অর্থাৎ আমরা যেখানে এখন বসবাস করছি, অর্থাৎ রাজশাহী অঞ্চল যেটা। বরেন্দ্র বলতে রাজশাহী, নাটোর, পাবনা, নওগাঁ, এই অঞ্চলটা ওইদিকে পদ্মা নদীর থেকে শুরু করে, অর্থাৎ এই দিকের যে পদ্মা নদীটা রয়েছে, এটা আমাদের বরেন্দ্র অঞ্চল হিসাবে অভিহিত। 8 সপ্তগাঁও, অর্থাৎ খুলনা, বাগেরহাট যে সমুদ্র তীরবর্তী অঞ্চল, এই খুলনা, বাগেরহাট সমুদ্র তীরবর্তী অঞ্চল সপ্তগাঁও হিসাবে পরিচিত। 9 চন্দ্রদ্বীপ, নাম শুনে বুঝতে পারছেন, বরিশাল, চন্দ্রদ্বীপ। 10 কামরূপ। কামরূপ, কামাখ্যা নামে অনেকেই মন্ত্র পড়ে, যেটা সাপের ক্ষেত্রে। তো এই কামরূপ বলতে ভারতের এখন বর্তমানে যে দার্জিলিং যেটা রয়েছে, দার্জিলিংয়ের কিছু অংশ, আসামের কিছু অংশ মিলে, এবং বাংলাদেশের পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর। মেইনলি আপনি মনে রাখবেন যে বাংলাদেশের পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং রংপুর, এই 3টা অঞ্চলের কিছু অংশ নিয়ে আর ভারতের কিছু অংশ নিয়ে মূলত কামরূপ। সুতরাং এই 10টা জনপদই আমাদের যথেষ্ট। চাকরির পরীক্ষাতে আপনারা মূলত এই 10টা জনপদের মধ্যে এই 6টা জনপদ প্রিলি এবং রিটেন এই অনুসারে পড়বেন। আর এই 4টা জনপদ, এইটা মূলত প্রিলির জন্যই যথেষ্ট। যদি অনেক সময় বরেন্দ্র থেকে রিটেন পরীক্ষাতে টিকা আসতে পারে, কিন্তু মূলত প্রিলির জন্যই এই 4টা বেশি গুরুত্বপূর্ণ। এখন এই 10টা জনপদের মধ্যে আমাদের যে গৌড় জনপদ রয়েছে, আমি যে প্রথমে যে 6টা ভাগে বিভক্ত করেছিলাম, তার মধ্যে আপনারা আগের অংশটা দেখুন যে বাঙালি জাতির উৎপত্তি মৌর্য, গুপ্ত। দ্বিতীয় স্টেপে এসে আমি লিখেছিলাম শশাঙ্ক। এখন এই গৌড়ের সঙ্গে আমাদের শশাঙ্ক শব্দটি অনেকটা রিলেটেড। এখন আপনারা খাতায় মোটা করে লিখবেন শশাঙ্ক। শশাঙ্ক 606 থেকে 637, এইটা শশাঙ্কের শাসনকাল। আমাদের বাংলা অঞ্চলে তিনি সর্বপ্রথমে এই স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন।
শশাঙ্কের এখানে আপনারা তিনটা বিষয় শিখে রাখবেন, যে প্রাচীন বাংলায় প্রথম স্বাধীন রাজ্য প্রতিষ্ঠাকারী। আপনার বিসিএসে কয়েকবার এই শশাঙ্কের এই কোশ্চিনটা এসেছে, অর্থাৎ যে ভারতবর্ষের মধ্যে যে বাংলা রয়েছে, এই বাংলার আগেই দেখিয়েছি অনেকগুলা জনপদ রয়েছে। এই জনপদগুলির মধ্যে যে গৌড় জনপদ ছিল, এই গৌড়, পুণ্ড্র এবং রাঢ়, এখান থেকে অল্প অল্প কিছু অংশ নিয়ে শশাঙ্ক সর্বপ্রথমে বাংলা অঞ্চলে সে স্বাধীনতা ঘোষণা করে। আমরা বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানি, 1971 সালে বাংলাদেশ স্বাধীন হলো, কিন্তু স্বাধীনতার কথাটি বললেই আমাদের এই বাঙালি জাতি সর্বপ্রথম স্বাধীনতার স্বাদ পেয়েছিল শশাঙ্কের কাছ থেকে। আপনাদের বিসিএস এর ভাইভাতে বা যে কোনো চাকরির পরীক্ষাতে মুক্তিযুদ্ধ সম্পর্কে খুব কমন কিছু কোশ্চেন জিজ্ঞাসা করছে। তো আপনাকে যদি একটু পেছনের দিকে আসতে বলে যে আচ্ছা তুমি 1971 সালের মুক্তিযুদ্ধের যে আমরা স্বাধীনতাটা লাভ করছি, তো আপনি কোন জায়গা থেকে এটাকে বিবেচনায় নিয়ে আসবেন, তখন কিন্তু আপনি শুরু করবেন শশাঙ্ক থেকে, স্টেপ বাই স্টেপ, যে বাংলা অঞ্চলে সর্বপ্রথমে বাঙালি জাতিকে স্বাধীনতার স্বাদ দিয়েছিল শশাঙ্ক। শশাঙ্কের পর থেকে স্টেপ বাই স্টেপ এখানে কিন্তু স্বাধীনতার ব্যাপারটি চলে এসেছে। আপনি যে কোনো জায়গায় কোনো যদি রচনা লিখতে যান, সেখানেও আপনি শশাঙ্ক থেকে শুরু করতে পারেন। দেখুন যে আমি শুরু করেছি প্রাচীন কাল থেকে, কিন্তু তো প্রাচীন কালে এর মধ্যে যে মৌর্য বংশ, গুপ্ত বংশ, তার মধ্যে কিন্তু আমরা এখানে স্বাধীনতা শব্দটি পাইনি। স্বাধীনতা শব্দটি আমরা সর্বপ্রথমে পেলাম 606 সালে, কার হাত ধরে? শশাঙ্কের হাত ধরে। এবং কোন অঞ্চলগুলিকে নিয়ে? এই গৌড়, অর্থাৎ যারা চাঁপাইনবাবগঞ্জের লোকজন, তারা নিজেকে অনেকটা প্রাউড ফিল করাইতে পারেন যে আমাদের এই অঞ্চল দিয়েই কিন্তু সর্বপ্রথমে বাংলাদেশের বা বাংলা অঞ্চলের স্বাধীনতার ব্যাপারটি এসেছে। সুতরাং যাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে, তাদেরকেও কিন্তু বিসিএস পরীক্ষাতে এই কোশ্চিনটা অনেকবার করতে পারে যে আপনার এই অঞ্চলের গুরুত্বের কথাটা আপনি বলুন তো। অর্থাৎ শশাঙ্কর সময় থেকে এই গৌড় অঞ্চলের এখান থেকে স্বাধীনতার যে ব্যাপারটি সর্বপ্রথমে বাঙালি জাতি পেয়েছিল। শশাঙ্ক 637 সালে মারা যাওয়ার পরে, অর্থাৎ তিনি স্বাধীনতার ব্যাপারটি শুরু করে দিলেন, কিন্তু তারপরে স্বাধীনতাটি আমাদের এই অঞ্চলে একটা টালমাটাল অবস্থা সৃষ্টি করলো। এক একজন রাজা আসে আর তাকে মেরে ফেলে, ক্ষমতায় থাকতে পারে না। অর্থাৎ 637 থেকে 750 সাল পর্যন্ত এই সময়কাল আমাদের এই বাংলা অঞ্চলে একটা রাজনৈতিক অরাজক অবস্থা বিরাজ করছিল, যেটাকে আমরা বলছি মাৎস্য ন্যায়। 24তম বিসিএসে এখান থেকে কোশ্চিনটা ছিল যে মাৎস্য ন্যায় শব্দের অর্থ কি? তো অনেকেই মনে করেছিল যে মাৎস্য ন্যায় শব্দটি মনে হয় ক্যামেরার সমস্যা, মাৎস্য ন্যায় অর্থাৎ অনেকেই মনে করছিল যে মাৎস্য ন্যায় মানে মাছের একটা ব্যাপার থাকতে পারে, তা কিন্তু নয়। অর্থাৎ 24তম বিসিএসে এখানে যে অপশনগুলি ছিল, যে রাজনৈতিক অরাজকতা বা বিশৃঙ্খলা, বা বড় মাছ ধরে ধরে ছোট মাছকে খায়, কিন্তু প্রকৃতপক্ষে উত্তরটা হবে রাজনৈতিক অরাজকতা বা বিশৃঙ্খলা। অর্থাৎ এক রাজা ক্ষমতায় আসে, তাকে মেরে ফেলে দিয়ে আবার আরেকজন ক্ষমতায় আসে। 750 পর্যন্ত এই অরাজক অবস্থাটা চলতে থাকে। 750 সালে মাৎস্য ন্যায়ের পরে এখানে ক্ষমতায় আসে পাল বংশের রাজা গোপাল। এখন আপনারা খাতায় মোটা করে লিখবেন পাল বংশ, অর্থাৎ 750 থেকে
1162 পর্যন্ত এই পাল বংশের শাসনামল। কোনো কোনো বইয়ে এটাকে 756 পর্যন্ত। আমি গৌড়ের ছাত্র স্যার, তোমাকে স্বাধীনতার সংগ্রামী শুভেচ্ছা। যে পাল বংশ 750 থেকে 1162। পাল বংশের এটা কোনো কোনো বইয়ে 756 রয়েছে, তো এটা নিয়েও ডিবেট রয়েছে। তো আমরা 750 থেকে মূলত এটাকে কাউন্ট করছি। পাল বংশের থেকে কোন টাইপের কোশ্চিন আমাদের বিসিএসে আসতে পারে? এর প্রতিষ্ঠাতা গোপাল। আমরা এখানে ডিটেলস পড়ার থেকে, অর্থাৎ আমাকে চিন্তা করতে হবে যে আমার বিসিএসে এই জায়গা থেকে কোন টাইপের কোশ্চিনগুলি আসতে পারে, বেসিকটা আমার আয়ত্তে আছে কিনা। পাল বংশের সর্বশ্রেষ্ঠ শাসক ধর্মপাল। ধর্মপালের কথা বললে এখানে আরেকটা বিষয় আসে, অর্থাৎ যাদের বাড়ি নওগাঁতে রয়েছে, নওগাঁর বদলগাছি উপজেলাতে, অর্থাৎ সোমপুর যে বৌদ্ধ বিহার, যেটা আমাদের এই বাংলা অঞ্চলের সবচেয়ে বড় বৌদ্ধ বিহার, এই ধর্মপালের শাসন আমলে এই সোমপুর বৌদ্ধ বিহার, অর্থাৎ যারা বদলগাছির বাসিন্দা সেও ধরে নেন যে বিসিএসে গেলে আমাকে কমন যে কোশ্চিনটা করতে পারে সেটা হচ্ছে এই সোমপুর বৌদ্ধবিহার। আর সোমপুর বৌদ্ধবিহার এটা শুধু প্রিলি নয়, এটা বিসিএস এর রিটেন পরীক্ষা। কিছুদিন আগে যে এসআইয়ের পরীক্ষা হয়েছিল, এসআইয়ের পরীক্ষাতেও এখান থেকে টিকা এসেছিল। সুতরাং প্রিলি রিটেন সব জায়গাতেই আপনার টিকা আকারে বা সংক্ষিপ্ত আকারেও সোমপুর বৌদ্ধবিহার সম্পর্কে কোশ্চিনটা আসতে পারে। পালরা ধর্মে ছিল বৌদ্ধ। আমাদের বর্তমান সমাজে এখন পাল শব্দটি বললেই যে আমরা ধরে নিই তারা মানে হিন্দু, আসলে কিন্তু তারা তা নয়। পালরা ধর্মে ছিল বৌদ্ধ। আর পালরা আমাদের এই অঞ্চলে প্রায় 400 বছর ধরে তারা ক্ষমতায় ছিল, অর্থাৎ বাংলায় সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকাকারী রাজবংশ। এত দীর্ঘ সময় বাংলায় কোনো রাজবংশ ক্ষমতায় থাকেনি। এটা পালরা তারা বংশানুক্রমিক শাসন ব্যবস্থা চালু করেছিল। আমাদের ভারতবর্ষে এই যে শাসন ব্যবস্থা, যে আমরা এখন যেমন বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবর্তে আমরা জয়কে ছাড়া চিন্তাই করি না, ভারতে সোনিয়া গান্ধীর পরিবর্তে রাহুলকে ছাড়া চিন্তাই করা যায় না। পাকিস্তানে যে ব্যাপারটি রয়েছে, যে আগে ছিল জুলফিকার আলী ভুট্টো, তার মেয়ে বেনজির ভুট্টো, তার স্বামী আসিফ আলী জাদ্দারি, বর্তমানে এখন তার ছেলে বিলাউল ভুট্টো। এই যে বংশানুক্রমিক ব্যাপারটি, এটা আমাদের এই অঞ্চলের মানুষের রক্তে মাংসে যেটা মিশে আছে, অর্থাৎ এই বংশানুক্রমিক শাসন ব্যবস্থাটি এটা পালদের সময় থেকেই মূলত স্টেপ বাই স্টেপ এটা চলে আসছে। এটা পালদের পরে আসি আমরা সেন বংশ। সেন বংশ। সেন বংশের ক্ষেত্রে আমরা 1078 থেকে 1204 সাল পর্যন্ত। এর আগে কিন্তু আমি পালদের সময়কাল দেখিয়েছিলাম 750 থেকে, অর্থাৎ 1162। তো একই সময়ে পাল এবং সেন, লাইটের প্রবলেমটা দেখো তো একটু, ওরা ইয়ে করছে, বোঝা যাচ্ছে কিনা? কোনটা? আলো দিতে হবে, এই জন্য অটো ফোকাস লাগতেছে। ও আচ্ছা। সেন বংশের ক্ষেত্রে পাল এবং সেন তারা একই সময়ে ক্ষমতায় ছিল, যার পরিপ্রেক্ষিতে আমাদের সময়কালটা এখানে এইভাবে রয়েছে। সেন বংশের থেকে বিসিএসে কোন টাইপের কোশ্চেনটা হতে পারে? প্রতিষ্ঠাতা। সেন বংশের প্রতিষ্ঠা পড়তে গিয়ে আপনারা একটা বিভ্রান্তিতে পড়ে যান। আমাদের গাইড বই বা বিভিন্ন বইয়ে যেটা রয়েছে, কোথাও রয়েছে সামন্ত সেন, আর কোনো জায়গাতে রয়েছে হেমন্ত সেন। ব্যাপারটা হচ্ছে যে সেন বংশের প্রতিষ্ঠাতা সামন্ত সেন, কিন্তু
প্রকৃত প্রতিষ্ঠাতা এই হেমন্ত সেন। সামন্ত সেন তিনি প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু তিনি ক্ষমতাটাকে ওইভাবে নিজের মতো করে প্রতিষ্ঠা করতে পারেন নাই, কিন্তু হেমন্ত সেন এসে সে সেন বংশটাকে প্রতিষ্ঠা করেছিল। আপনারা কেয়ারফুলি পরীক্ষাতে কোশ্চিনটা দেখবেন, যদি কোশ্চিন হয় যে সেন বংশের প্রতিষ্ঠাতা কে, উত্তর দিবেন সামন্ত সেন। আর যদি বলে সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে, তাহলে দিবেন হেমন্ত সেন। সেন বংশের সর্বশ্রেষ্ঠ রাজা বিজয় সেন। বিজয় সেন কিন্তু আবার সেন বংশের সর্বপ্রথম সার্বভৌম রাজা, অর্থাৎ সেন বংশের সময়ে যে সার্বভৌমত্বের যে ব্যাপারটি রয়েছে, সেই সার্বভৌমত্বটি এই বিজয় সেনের সময়ে হয়েছিল। সেন বংশের থেকে আরেকটা কোশ্চিন পরীক্ষাতে প্রায়ই আসে, কৌলিন্য প্রথা। কৌলিন্য প্রথার প্রবর্তক বল্লাল সেন। কৌলিন্য প্রথাটা কি? হিন্দু ধর্মের যে কাস্টিং সিস্টেম, অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে চারটা কাস্টিং সিস্টেম, এটা আগেও ছিল, কিন্তু সামাজিকভাবে ইস্টাবলিশ করেছিল এই বল্লাল সেন। বল্লাল সেন থেকে আমাদের আরও দুইটা কোশ্চিন এসে থাকে। তার বিখ্যাত দুইটা গ্রন্থ ছিল, একটা দান সাগর, যেটা জ্যোতিষী গ্রন্থ, আর একটা অদ্ভুত সাগর, স্মৃতিময় গ্রন্থ। দান সাগর এবং অদ্ভুত সাগর, এই দুইটা বইয়ের লেখক ছিলেন বল্লাল সেন। সেন বংশের সর্বশেষ শাসক লক্ষণ সেন। লক্ষণ সেন। লক্ষণ সেনের মধ্য দিয়েই মূলত এই সেন বংশের সমাপ্তি ঘটেছিল। আমি আপনাদের প্রথমে যে 6টা অংশ দেখিয়েছিলাম, সেই 6টা অংশের মধ্যে আমাদের দ্বিতীয় স্টেপে লক্ষণ সেন, এর পরে ছিল বখতিয়ার খলজি, অর্থাৎ লক্ষণ সেনকে পরাজিত করে বাংলায় প্রথম মুসলমান শাসন প্রতিষ্ঠা করেছিল বখতিয়ার খলজি। এখন আপনারা প্রশ্ন করছি স্যার, সেন বংশ 1061 থেকে 1204 নবম দশম বই দেওয়া আছে, এখন তো দ্বিধায় পড়ে গেলাম। কত কত দেওয়া আছে? 1061। সেন বংশ 1061 থেকে 1204। 1061 থেকে 1204। আচ্ছা, নবম দশম শ্রেণীর বইয়ে 1061 থেকে 1204 রয়েছে, আর আমি এখানে উল্লেখ করেছি 1078 থেকে 1204 পর্যন্ত রয়েছে। অর্থাৎ এই 1061 এটা 9-10 বইয়ে, কিন্তু উত্তরটা আপনারা জেনে রাখবেন যে 1078 থেকেই হবে। ওই যে সামন্ত সেন এবং হেমন্ত সেনের কথা আমি বলেছিলাম, সামন্ত সেনেরটা যদি আপনি ধরেন তাহলে আপনার 1061 হবে। তিনি কিন্তু প্রকৃতপক্ষে ওই বংশের ক্ষমতাটাকে আপনি ইস্টাবলিশ করতে পারেনি। আর যদি আপনি হেমন্ত সেনের কথাটা ধরেন তাহলে এই 1078 হবে। তো এখন অধিকাংশ বইগুলিতে, অর্থাৎ উপরের যে বইগুলি রয়েছে যেখানে গবেষণাধর্মী লেখা হয়, সেখানে কিন্তু এই 1078টাকে ধরা হয়, অর্থাৎ হেমন্ত সেন থেকেই মূলত এটাকে কাউন্ট করা হয়। যার পরিপ্রেক্ষিতে আপনি দুইটাই জেনে রাখেন, কিন্তু 1078টাকেই আপনি প্রায়োরিটি দিবেন এখান থেকে, যে প্রকৃত প্রতিষ্ঠাতা, সেই ক্ষেত্রে 1078 হবে। ঠিক আছে? আচ্ছা, সেন বংশের আরেকটা কোশ্চিন, যে সেন বংশের এরা ধর্মে কি ছিল? ধর্মে হিন্দু, অর্থাৎ পালরা ধর্মে বৌদ্ধ আর সেনরা ধর্মে হিন্দু। আচ্ছা, এখন সেনদের পরে আপনারা খাতায় লিখবেন বখতিয়ার খলজির বাংলায় আগমন বা বাংলায় মুসলিম শাসন। বাংলায় মুসলিম শাসন। বাংলায় মুসলিম শাসনের ক্ষেত্রে 1204 থেকে 1526 পর্যন্ত যদি আমরা কাউন্ট করি, এটা কিন্তু আমি ভারতবর্ষের কথা বলিনি, আমি বলেছি বাংলায় মুসলিম শাসনের ক্ষেত্রে।
আচ্ছা, বাংলায় মুসলিম শাসন। তো এখন বাংলায় মুসলিম শাসনের ক্ষেত্রে আপনারা সর্বপ্রথমে লিখে নেবেন যে 1204 সালে বখতিয়ার খলজি লক্ষণ সেনকে পরাজিত করে বাংলায় সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ যাওয়ার চেষ্টা করছি, অর্থাৎ আমরা বাংলার মধ্যে রয়েছি যে 1204 সালে বখতিয়ার খলজি লক্ষণ সেনকে পরাজিত করে বাংলায় সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। এখন আমরা চলে যাব যে ভারতবর্ষের ক্ষেত্রে এই যে 1204 সালে যে মুসলিম শাসন বাংলায় আসলো, আমি যে প্রাচীন কাল থেকে যে পরপর আসছি, এর মধ্যে কিন্তু কোনো মুসলমান শাসক আমরা পাইনি। 606 সালে লক্ষণ সেন শশাঙ্ক সে সর্বপ্রথমে স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেছিল, এর মাঝখানে যা ছিল বৌদ্ধ হিন্দু। এখন আসলো বাংলায় এই মুসলমান শাসক। তো আমরা এর ভেতরে চলে যাব সমগ্র ভারতবর্ষে মুসলমানরা কবে ক্ষমতায় আসলো বা মুসলিম শাসন তারা কবে প্রতিষ্ঠা করলো। এখানে ভারতবর্ষে মুসলিম শাসন, ভারতবর্ষে মুসলিম শাসন বললে আপনারা এখানে লিখবেন 1192 থেকে 1857। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা এই সালটা মনে রাখবেন। এইটা আপনার চাকরির পরীক্ষাতে আসুক বা না আসুক, এটা আপনার পড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজে দিবে। অর্থাৎ আপনি এই সময়কালের মধ্যে যে কোনো শাসক পড়তে গেলে আপনি সর্বপ্রথমে মাথায় আনবেন যে আমি বাংলার শাসক সম্পর্কে পড়ছি নাকি ভারতের শাসক সম্পর্কে পড়ছি। 1192 থেকে 1857 সাল পর্যন্ত এর মধ্যে কিন্তু ইংরেজরা ক্ষমতায় এসেছে, কিন্তু মুসলমানরাও কিন্তু ক্ষমতায় ছিল। অর্থাৎ সিপাহী বিদ্রোহের আগ পর্যন্ত এখানে মুসলমানরা স্টিল ক্ষমতায়, যদিও পলাশী যুদ্ধের পর থেকে তাদের ক্ষমতাটা কমে যায়, কিন্তু মুসলমানরা এখানে অলরেডি ক্ষমতায় রয়েছে। তো এই যে সময়কাল, অর্থাৎ এখানে 1200, 657 আর এদিকে 8, সব মিলিয়ে 665 বছর মতো তারা এখানে ক্ষমতায় ছিল। তার মধ্যে এখানে গুরুত্বপূর্ণ যে শাসক ছিল তাদের সম্পর্কে আমরা জানব। এর নিচে লিখবেন গুরুত্বপূর্ণ শাসক। ভারতবর্ষে মুসলিম শাসন যে সময়কালটা ছিল তার মধ্যে গুরুত্বপূর্ণ যে শাসকরা ছিল তাদের মধ্যে সর্বপ্রথমেই আসে মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরি 1192 থেকে 1198 পর্যন্ত, অর্থাৎ মোহাম্মদ ঘুরির যে শাসন আমল রয়েছে। মোহাম্মদ ঘুরি 1192 সালে ক্ষমতায় আসলো। আমাদের বিসিএসে এই জায়গার থেকে দুইটা কোশ্চেন কমনলি এসে থাকে যে মোহাম্মদ ঘুরি ভারতবর্ষে মুসলিম শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা যুদ্ধ করেছিল। এখানে তরাইনের প্রথম যুদ্ধ এবং তরাইনের দ্বিতীয় যুদ্ধ। আমার বোর্ড ছোট হওয়ার কারণে আমি এটা মুছে দিয়ে আবার লিখছি, আপনারা এর নিচেই লিখবেন মোহাম্মদ ঘুরির যে নিচে রয়েছে 1191 তরাইনের প্রথম যুদ্ধ। এখানে
পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরি। এটাও আপনাদের অনেকের কাছে বিষয়টা ক্লিয়ার হয় না। এই হচ্ছে ভারতবর্ষ। ভারতবর্ষ বলতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান মিলে আমরা এটাকে ভারতবর্ষ ধরছি। আর এর পাশেই এখানে রয়েছে আফগানিস্তান, যেটা আফগানিস্তানের একটা প্রদেশ, তার নাম এখানে গজনি। এই গজনিতে এখানে শাসক হিসাবে ছিলেন মোহাম্মদ ঘুরি। তিনি আফগানিস্তানের গজনি অঞ্চলের শাসক। আর এই সমগ্র ভারতবর্ষের এখানকার শাসক পৃথ্বীরাজ চৌহান, তিনি ভারতবর্ষের। মোহাম্মদ ঘুরি 1191 সালে এই পৃথ্বীরাজ চৌহানকে আক্রমণ করলেন। তরাইন নামক জায়গাতে পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যে যুদ্ধ হলো। এই যুদ্ধে মোহাম্মদ ঘুরি পরাজিত হলেন এবং পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করলেন। মোহাম্মদ ঘুরি পরাজিত হয়ে ব্যাক টু প্যাভিলিয়ন, তিনি আবার গজনিতে ফিরে গেলেন। তার পরের বছরে 1192 সালে তিনি আবার সৈন্য সামন্ত সংগ্রহ করে পৃথ্বীরাজ চৌহানকে তিনি আক্রমণ করলেন। এটা আবার যুদ্ধ হলো তরাইন নামক জায়গাতেও, সেখানেও পৃথ্বীরাজ চৌহান, আমি ডট ডট দিয়ে লিখে দিচ্ছি, এই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান পরাজিত হলেন এবং মোহাম্মদ ঘুরি জয়লাভ করলেন। এই যুদ্ধটি মূলত ভারতবর্ষের ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ এবং চাকরির পরীক্ষাতে আসার মতো। এটাকে বেস করে কয়েকটা কোশ্চেন হতে পারে যে ভারতবর্ষে কোন যুদ্ধের মাধ্যমে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়েছিল এবং কত সালে কোন যুদ্ধের মাধ্যমে কার কার মধ্যে যুদ্ধ হয়েছিল। এই জায়গা থেকে 4-5টা কোশ্চেন হতে পারে। আপনি যদি এই ধারাবাহিকতাটা বুঝতে পারেন তো এখানে কিন্তু আপনার মনে থাকবে। দেখেন যে আবার আরেকটা কোশ্চেন আপনাদের তালগোল পাকিয়ে যেতে পারে যে বাংলায় সর্বপ্রথমে মুসলমান শাসন কে প্রতিষ্ঠা করেছিলেন। আপনারা কমেন্টস করেন তো, বাংলায় সর্বপ্রথম মুসলমান শাসন কে প্রতিষ্ঠা করেছিলেন? আপনারা উত্তর লিখবেন। বাংলায় সর্বপ্রথম মুসলমান শাসন কে প্রতিষ্ঠা করেছিলেন? আসছে? অনেকক্ষণ একটু কম বেশি হয়, মানে আপনি যেটা বলছেন প্রায় 15 থেকে 20 সেকেন্ড পরে শুনতে পাই। বাংলায় সর্বপ্রথম মুসলমান শাসন বখতিয়ার খিলজি। আর যদি আরেকটা কোশ্চেন করি যে ভারতবর্ষে প্রথম মুসলমান শাসন কে প্রতিষ্ঠা করেছিলেন? বখতিয়ার খিলজিটা লিখছে তো মনে হচ্ছে মিশনটা সাকসেস হয়েছে। অর্থাৎ বাংলায় বললে আসবে বখতিয়ার খিলজি। কত সালে? 1204 সালে। আর যখন আমি বলবো যে ভারতবর্ষে প্রথম মুসলমান শাসন কে প্রতিষ্ঠা করেছিলেন তখন আসবে এই মোহাম্মদ ঘুরি, দুইজন, 1192 সালে। দ্যাটস ওকে। এই জিনিসটা অধিকাংশ স্টুডেন্ট তারা পড়ার দরকার পড়ে যায়, কিন্তু ভারতবর্ষ নাকি বাংলা বলছে এই বিষয়টা মাথার মধ্যে থাকে না। তো আপনি যদি এই ডিফাইনটা করতে পারেন, আশা করি এখান থেকে যে টাইপের কোশ্চেনই দিক না কেন আপনি অ্যান্সারটা করতে পারবেন। আমি কিন্তু জাম করি নাই, আমি স্টেপ বাই স্টেপ এসেছি, যার পরিপ্রেক্ষিতে ভারতবর্ষ বাংলা আপনি কেয়ারফুলি এটা দেখবেন। মোহাম্মদ ঘুরি 1192 সালে সর্বপ্রথমে ভারতবর্ষে মুসলিম শাসন প্রতিষ্ঠা করলেন। মোহাম্মদ ঘুরি মুসলিম শাসন প্রতিষ্ঠার পর থেকে পরপর এই অঞ্চলে যে শাসকগুলি আসলেন তাদের থেকে আমাদের বিসিএসে কোন টাইপের কোশ্চিন আসতে পারে? এক, মোহাম্মদ ঘুরি 1192 থেকে 1197। এর যে সমস্ত গুরুত্বপূর্ণ কাজগুলি রয়েছে আমি সবগুলা তো পড়াতে পারছি না, আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি।
এর যে সমস্ত গুরুত্বপূর্ণ কাজগুলি রয়েছে আপনি স্টেপ বাই স্টেপ এখান থেকে পড়বেন। 2 নম্বরে আসি আমরা। কুতুব উদ্দিন আইবেক 1198 থেকে 1206 পর্যন্ত। আমি শাসকগুলির নাম আগে একটু লিখে নিই, যেগুলো সম্পর্কে আমি বলবো, এরপরে এদের কর্মকাণ্ড সম্পর্কে আমি দেখাচ্ছি। ইলতুৎমিশ, 1210 থেকে 1236, সুলতানা রাজিয়া 1236 থেকে 1240। আমাদের মূলত এই 4 জন শাসক অর্থাৎ এই সময়কালের মধ্যে চাকরির পরীক্ষাতে বেশি এসে থাকে। এদের মধ্যে যে সম্পর্কটা রয়েছে এইটা আমি আগে ডিফাইন করে নিয়ে পরবর্তীতে এখানে বর্ণনা যাই। মোহাম্মদ ঘুরি এবং কুতুবউদ্দিন আইবেক এদের মধ্যে সম্পর্ক ছিল জামাই শ্বশুর, অর্থাৎ মোহাম্মদ ঘুরির জামাতা ছিলেন কুতুবউদ্দিন আইবেক। আগে আমি একটু বর্ণনা করে নিই, এরপরে অন্য ব্যাখ্যাগুলি দিচ্ছি। মোহাম্মদ ঘুরি যখন ক্ষমতায়, তখন বাজার থেকে দাস হিসাবে এই কুতুবউদ্দিন আইবেককে কিনে এনেছিলেন। পরবর্তীতে তার যে সমস্ত ক্যারিসমেটিক পাওয়ার বা তার বিভিন্ন বুদ্ধিদীপ্ততা দেখে মোহাম্মদ ঘুরি খুব মুগ্ধ হয়েছিলেন এবং তার মেয়ের সঙ্গে এই কুতুবউদ্দিন আইবেকের বিয়ে দিয়েছিলেন। পরবর্তীতে মোহাম্মদ ঘুরি কুতুবউদ্দিন আইবেককে দিল্লির সিংহাসনে বসিয়ে তিনি আবার গজনিতে ফিরে যান, আফগানিস্তানে ফিরে যান। তো কুতুবউদ্দিন আইবেক তিনি কিন্তু একজন কৃতদাস। কৃতদাস বলতে আগে ওই যেভাবে বাজার থেকে মানুষজনকে কিনে নিয়ে আসা হতো, তো ওই রকম কৃতদাস থেকে সে তার মেধা প্রজ্ঞা বা যেভাবে হোক না কেন সে ভারতবর্ষের ক্ষমতায় তিনি বসেছিলেন। এই কুতুবউদ্দিন তিনি যেহেতু দাস থেকে ভারতবর্ষের ক্ষমতায় বসেছিলেন, এই জন্য তাকে বলা হচ্ছে দাস বংশের প্রতিষ্ঠাতা। দাস বংশের প্রতিষ্ঠাতা, এই কোশ্চিনটাও আমাদের একাধিকবার পরীক্ষাতে আসছে যে ভারতবর্ষের দাস বংশের প্রতিষ্ঠাতা কে। অনেকে আবার মনে করে যে হিন্দুদের মধ্যে দাস রয়েছে, বিখ্যাত একজন নাট্যকার রয়েছে বৃন্দাবন দাস, তো এই দাস কিন্তু নয়। এখানে মূলত দাস বলতে যে কৃতদাস, সেই কৃতদাসকে বোঝানো হচ্ছে। তো ওই কুতুবউদ্দিন আইবেক 1206 থেকে 1210, কুতুবউদ্দিন আইবেক 1198 থেকে 1206 আর ইলতুৎমিশ 1210 থেকে 1206। আমি এই ব্যাখ্যাটা পরে দিচ্ছি যে 6 এবং 10-এর মধ্যে ডিফারেন্সটা কি রয়েছে। আচ্ছা, তো এই দাস থেকে সে এখানে ভারতবর্ষের সম্রাট হয়েছিলেন। এটা কুতুবউদ্দিন আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন যে তিনি কুতুব মিনার নির্মাণ করেছিলেন। আপনারা এটা খুব সেন্সিটিভ একটা বিষয়, আপনারা জানেন যে ভারতের যে কুতুব মিনার রয়েছে 217 একর জমির উপরে ভারতের দিল্লির কাছে এই কুতুব মিনারটি অবস্থিত। বিভিন্ন সিনেমার শুটিং বা বিভিন্ন ঐতিহাসিক জায়গা হিসাবে এই কুতুব মিনারটা এটা পরিচিত। তো কুতুব মিনার এটা মূলত কুতুবউদ্দিন আইবেক তার নিজের নাম অনুসারে না, এইটা মূলত একজন সুফি সাধক তার নাম অনুসারে এই কুতুব মিনারের নির্মাণ কাজটা তিনি শুরু করেছিলেন। তিনি কিন্তু শেষ করতে পারেন নাই, তিনি শুরু করেছিলেন। পরবর্তীতে ওইটা শেষ করেছিলেন তার জামাতা ইলতুৎমিশ, এটা পরে আসছি। কিন্তু কুতুব মিনারের নির্মাতা হচ্ছে কুতুবউদ্দিন আইবেক। কুতুবউদ্দিন আইবেকটাকে আরেকটা বলা হতো লাখ বক্স নামে পরিচিত। এইটাও একাধিক চাকরির পরীক্ষাতে এসেছে যে লাখ বক্স কাকে বলা হতো। কুতুবউদ্দিন আইবেক লাখ বক্স নামে পরিচিত। লাখ বক্সটা কি,
যে কুতুবউদ্দিন আইবেক তিনি খুব দানশীল একজন ব্যক্তি ছিলেন। তিনি যেখানে যেতেন বস্তা ভর্তি করে তিনি মুদ্রা নিয়ে যেতেন, যে যা চাইতেন তিনি তাকে উদার হস্তে দান করতেন। এই জন্য যেহেতু লক্ষ লক্ষ মুদ্রা সে নিয়ে যেত, সেই জায়গার থেকে তার নামকরণটা হয়েছে লাখ বক্স। লাখ বক্স নামে তিনি পরিচিত। কুতুবউদ্দিন মারা যাওয়ার পরে তার কুতুবউদ্দিন যখন ক্ষমতায়, তখন বাজার থেকে অনুরূপভাবে দাস হিসাবে কিনে এনেছিলেন এই ইলতুৎমিশকে। তিনিও একজন কৃতদাস। ইলতুৎমিশের সঙ্গে কুতুবউদ্দিন আইবেক তার মেয়ের বিয়ে দিয়েছিলেন, অর্থাৎ ইলতুৎমিশও কুতুবউদ্দিনের জামাতা। মোহাম্মদ ঘুরির জামাতা কুতুবউদ্দিন আইবেক, কুতুবউদ্দিন আইবেকের জামাতা ইলতুৎমিশ। এটা অর্থাৎ জামাই শ্বশুর সম্পর্ক পরপর চলে আসছে। ইনিও একজন কৃতদাস, ইনিও একজন কৃতদাস। কুতুবউদ্দিন 1206 সালে মারা যায়। মারা যাওয়ার পরে তার ছেলে এবং এই জামাই তারা ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত হলেন, যে কে ক্ষমতায় বসবে। অর্থাৎ দুলাভাই সম্বন্ধীদের গন্ডগোল, মারামারি বলতে গেলে এটা। 1206 থেকে 1210 সাল পর্যন্ত ভারতবর্ষটাকে এই কুতুবউদ্দিনের ছেলে এবং তার জামাতা তারা তাদের মতো করে কয়েকটা অঞ্চলে বিভক্ত করে যে যার মতো করে শাসন করতে লাগলো। অর্থাৎ 1206 থেকে 1210 পর্যন্ত ভারতবর্ষে সেন্ট্রাল কোনো গভর্নমেন্ট ছিল না। কুতুবউদ্দিনের ছেলে এবং তার জামাই তাদের মতো করে শাসন করছে। অবশেষে দেখা গেল যে দুলাভাইয়েরই জয় হলো। অর্থাৎ এই কুতুবউদ্দিনের ছেলেদেরকে পরাজিত করে তখন ইলতুৎমিশ 1210 সালে এই সমগ্র ভারতবর্ষের ক্ষমতা দখল করলেন। তো কুতুবউদ্দিন 1206 সালে ক্ষমতা পেয়েছিল অল্প, কিন্তু 1210 সালে তিনি সমগ্র ভারতের ক্ষমতাটা পেয়েছেন। এই জন্য মূলত আমি 1210 দিয়েছি। এর আগে যে প্রশ্ন করেছিলেন যে কুতুবউদ্দিনের 1206 আর ইলতুৎমিশের 1210, আশা করি কোশ্চেনের অ্যান্সারটা এখানে বুঝতে পেরেছেন যে মাঝখানে সেন্ট্রাল কোনো গভর্নমেন্ট ছিল না, 1210 সাল থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট এসেছে। এখন ইলতুৎমিশের এই জায়গার থেকে কোন টাইপের কোশ্চিনটা হতে পারে? ইলতুৎমিশ দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। আমি আগে আপনাদেরকে বলেছি দাস বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবউদ্দিন আইবেক, আর দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলছি আমরা ইলতুৎমিশকে। কারণটা কি? যে কুতুবউদ্দিন ভারতের যতটুকু অংশের উপরে কর্তৃত্ব স্থাপন করেছিলেন তার চেয়ে অনেক বেশি কর্তৃত্ব স্থাপন করেছিলেন এই ইলতুৎমিশ, এবং ইলতুৎমিশের সময়ে তার ক্ষমতাটা পাকাপোক্ত ছিল। তো এটাও দাস বংশের প্রতিষ্ঠাতা। আর পরীক্ষাতে যদি কোশ্চিন হয় যে দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে, সেই ক্ষেত্রে আপনারা অ্যান্সার দিবেন ইলতুৎমিশ, আর শুধু প্রতিষ্ঠাতা থাকলে দিবেন কুতুবউদ্দিন। এখানে আরেকটা কোশ্চেন যে কুতুব মিনারের যে নির্মাণ কাজ তার শ্বশুর কুতুবউদ্দিন শুরু করেছিলেন, তো শুরু করার পরপরে তিনি মারা যান, কিন্তু সমাপ্ত করেন ইলতুৎমিশ। এখানে কোশ্চেনটা দুইটা। কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু করেন কে? কুতুবউদ্দিন আইবেক। কুতুব মিনার নির্মাণ করেন কে? সেই ক্ষেত্রে উত্তর হবে ইলতুৎমিশ। বা কুতুব মিনারের নির্মাণ কাজ সমাপ্ত করেন কে? সেই ক্ষেত্রে উত্তর হবে ইলতুৎমিশ। আশা করি আপনাদের কনফিউশনটা এখানে দূর হবে। ইলতুৎমিশ মারা যাওয়ার পরে তার ছেলে এবং মেয়েদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়। তার ভাইদেরকে পরাজিত করে সুলতানা রাজিয়া 1236 সালে তিনি ক্ষমতায় আসলেন। এটা অর্থাৎ দিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম নারী সুলতান। এই কোশ্চিনটাও একাধিকবার আসছে। দিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম নারী সুলতান।
ইলতুৎমিশ মারা যাওয়ার পরে তার কন্যা সুলতানা রাজিয়া তার ভাইদেরকে পরাজিত করে দিল্লি সিংহাসনে তিনি আরোহণ করলেন। অর্থাৎ 1236 থেকে 1240 পর্যন্ত এই 4 বছর তিনি ক্ষমতায় ছিলেন। আমাদের এইগুলি এখানে গুরুত্বপূর্ণ শাসক। এরপরে আরও কয়েকজন শাসক সম্পর্কে আপনারা দেখবেন, যেমন আলাউদ্দিন খিলজি রয়েছে। আলাউদ্দিন খিলজি যিনি মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা তিনি করেছিলেন, অর্থাৎ দাম ব্যবস্থা, যে যদি কেউ ব্যক্তি দামে বেশি নেয় তাকে পানিশমেন্টের ব্যবস্থা করা, বা যদি কেউ ওজনে কম দেয় তাহলে তার শরীর থেকে মাংস কেটে সেই ওজনটা পরিপূর্ণ করে দেওয়া, এই মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা বা খুব চরম যে শাসন ব্যবস্থা সেগুলি চালু করেছিলেন এই আলাউদ্দিন খিলজি। আরেকজন শাসক সম্পর্কে আপনারা দেখবেন যে মোহাম্মদ বিন তুগলক, যাকে পাগলাটে শাসক হিসাবে ভারতবর্ষের ইতিহাসে ধরা হয়। তো আমি আপনাদেরকে প্রথম 4টা শাসক সম্পর্কে দেখিয়ে দিলাম। এরপরে আপনি স্টেপ বাই স্টেপ পড়ে আসবেন যে ভারতবর্ষে আর গুরুত্বপূর্ণ শাসক কারা কারা রয়েছেন। আমি এখন আবার একটু ফিরে যাব যে বাংলার শাসন ব্যবস্থাতে। বাংলার শাসন ব্যবস্থাতে যেটা আগেও আপনাদের কমেন্টসে যেটা অনেকেই দেখিয়েছিলাম যে 1204, এটা বখতিয়ার খলজি, আর ভারতবর্ষে এখানে 1192 মোহাম্মদ ঘুরি। এখন আপনাদের আমি একটা কোশ্চিন করি, আপনারা যে লাইভে আছেন অ্যান্সার দেন, যে বখতিয়ার খলজি কার শাসন আমলে বাংলাতে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছিলেন? মানে সমগ্র ভারতবর্ষের কার শাসন আমলে বখতিয়ার খলজি বাংলায় প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছিলেন? ভারতবর্ষের ওই সম্রাটের নাম কি? আপনারা লিখে জানান। আমি কোশ্চেনটা আবার বলছি, ভারতবর্ষের কোন সম্রাটের শাসন আমলে বখতিয়ার খলজি বাংলায় প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন? টার্ম, হ্যাঁ, টার্ম তো এখন বিদায় নিয়েছে, টার্মকে নিয়ে তো আর লেখা যাবে না। হ্যাঁ, কুতুবুদ্দিন আইবেক লিখছে। কুতুবুদ্দিন আইবেক যে লিখেছেন সেই মূলত আজকের লটারিতে জয়লাভ করেছেন, আপনাকে পুরস্কৃত করা হবে অদূর ভবিষ্যতে। এখানে উত্তরটা হবে মূলত কুতুবুদ্দিন আইবেক। আপনারা একটা জিনিস খেয়াল করেন যে কুতুবুদ্দিন আইবেকের শাসন আমল ছিল 1198 থেকে 1206। তো 1206-এর ভেতরেই তো মূলত আমাদের 1204, অর্থাৎ বখতিয়ার খলজি ওই সময় বাংলাটা শাসন করেছিলেন। তার মানে সমগ্র ভারতবর্ষের, আমি এর আগে যে শাসকগুলি দেখালাম, মোহাম্মদ ঘুরি, কুতুবুদ্দিন আইবেক, ইলতুৎমিশ, সুলতানা রাজিয়া, এরা তো সমগ্র ভারতবর্ষের সম্রাট। তাদের ভেতরেই আমাদের এই বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করলেন এই বখতিয়ার খলজি। সুতরাং কোশ্চিনটা আপনার আগেকার যে বিসিএস এর কোশ্চিনগুলি আপনারা দেখবেন খুব সহজভাবে কোশ্চিনগুলি আসতো, কিন্তু 40তম বিসিএস আপনারা যদি অ্যানালাইসিস করেন দেখবেন যে অনেক ডিপে কোশ্চিনগুলি আসছে। দেখা যেত যে আগেকার যুগে যারা বিসিএস ক্যাডার হয়েছে, ওই বিসিএস পরীক্ষার 10 দিন আগে বাজার থেকে একটা চটি গাইড বই বোল দাবা করে কিনে এনে 1 সপ্তাহ পরে সে বিসিএস ক্যাডার হয়ে গেছে। এখন কিন্তু আর সেই জিনিসটা নেই। আপনাকে জেনে বুঝে আপনাকে পরীক্ষাতে অবতীর্ণ হতে হচ্ছে। আগে দেখা যেত 50,000 বা 60,000 অ্যাপ্লিকেশন পড়তো, আর এখন আপনার নিশ্চয় 5 থেকে 6 লক্ষ অ্যাপ্লিকেশন পড়বে। আর না জানি যে এইবার করোনার সময় তো সবাই একদিকে ধাবিত হচ্ছে, সেটা 6 থেকে 7 লাখেও সেটা চলে যেতে পারে। পোস্টের সংখ্যা কিন্তু আহামরি বাড়েনি, আগেও যেমন ছিল এখনও সেরকমই রয়েছে। তো আগে যেখানে 50-60 হাজার, এখন সেখানে 6 থেকে 7 লক্ষ। তো অনেকে এবার হতাশ হয় যে 7 লক্ষ ক্যান্ডিডেটের মধ্যে আমি নিজেকে কিভাবে
জয়ী করব, চিন্তার কোনো কারণ নাই। এই 6 থেকে 7 লক্ষের মধ্যে দেখা যাবে যে প্রকৃতপক্ষে 50 থেকে 60 হাজার এরা হচ্ছে প্রকৃতপক্ষে পরীক্ষার্থী। আর আগে যখন 50 থেকে 60 হাজার ছিল তখন দেখা যেত যে 5 থেকে 10 হাজার হচ্ছে প্রকৃত পরীক্ষার্থী। মানে এরা কিছুটা হলেও পড়াশোনা করে, আর বাকি যেগুলো রয়েছে এরা কিন্তু পরীক্ষা দেওয়ার দরকার। যে অনেকেই আছে যে বিয়ের বাজারে নিজেকে সুনাম প্রতিষ্ঠা করার জন্য মেয়ে কি করে, মেয়ে বিসিএস পরীক্ষা দিচ্ছে। এই যে বিসিএস শব্দটি যখনই যুক্ত করছে তখনই কিন্তু মেয়ের ডিমান্ডটা বেড়ে যাচ্ছে। বা ছেলে এখন কি করছে, ভাই ছেলে পড়াশোনা শেষ করলো, ছেলে বিসিএস পরীক্ষা দিচ্ছে, ছেলে কিন্তু ওখান থেকে পার হয়ে গেল। তার মানে বিসিএস শব্দটি যুক্ত করতে পারলেই তার ডিমান্ডটা বেড়ে গেল, বা সে যেন নিজেকে একটা সেফ পজিশনে আনতে পারলো, ঢাল বা তরোয়াল হিসাবে এখানে, যার পরিপ্রেক্ষিতে গণহারে এখানে অ্যাপ্লিকেশনটা করছে। কিন্তু প্রকৃত ফাইটার কিন্তু এই 50 থেকে 60 হাজার। তো আপনি নিজেকে ওইভাবে যোগ্য করে করতে পারলে 50 থেকে 60 হাজার থেকে আপনাকে 2000-এর মধ্যে আসতে হবে। এখন আপনি চিন্তা করুন যে এই 7 লক্ষ থেকে যে 2000-এর মধ্যে আসতে হয়, ওই ভাষা পড়ে যে ফুটবলের মতো একবার এই দিকে একবার ওই দিকে এই দিকে আসলাম, নো, এইভাবে পড়ে আপনি মনে রাখতে পারবেন না। আর আপনি হুবহু বিসিএস গাইড থেকে যে কোশ্চিনটা কমন পাবেন সেটা কিন্তু নয়, এটা আগে আসতো, কিন্তু এখন কিন্তু হুবহু কোশ্চিনটা আসছে না। মানুষের চিন্তা চেতনার অনেক পরিবর্তন ঘটছে। কেমন? আপনি দেখুন যে আগে যে জিনিসটা ইন্টারমিডিয়েটে করানো হতো সেই জিনিসটা কিন্তু এখন নতুন সিলেবাসে 9-10-এ দেওয়া হয়েছে। আগে যে জিনিসটা অনার্সে করানো হতো সেই জিনিসটা এখন ইন্টারমিডিয়েটে দেওয়া হয়েছে। প্রত্যেকটা জিনিস অ্যাডভান্স হয়ে গেছে। আপনি আগে একটা বাচ্চার ম্যাচুরিটি আসতে 6-7-এ না গেলে সে কিছুই বুঝতো না, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ক্লাস 3 থেকেই একটা বাচ্চার ম্যাচুরিটিটা চলে আসছে। সুতরাং আপনারা অনেক পরিপক্ক হয়ে গেছেন। চাকরির পরীক্ষার ক্ষেত্রেও কোশ্চিনগুলিও দেখবেন যে অনেক বুদ্ধিদীপ্তভাবে কোশ্চিনটা আসছে। 34তম বিসিএসে একটা কোশ্চিন ছিল, আমি জাস্ট একটা উদাহরণ দেই, যে বাংলাদেশের রাজধানী কোনটি? আপনি চিন্তা করুন যে বিসিএসে আবার এই টাইপের কোশ্চিন দেয়। অনেকে আবার হাসে যে এ তো আমার ছোট বাচ্চাকে জিজ্ঞাসা করলেও বলে দিবে যে বাংলাদেশের রাজধানী কোনটি, তো বিসিএস পরীক্ষাতে আবার এই টাইপের কোশ্চিনটা কি? কিন্তু উত্তরটা কি ছিল? উত্তর ছিল ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, ঢাকা শেরেবাংলা নগর। ওই বছরে ঢাকা সিটি কর্পোরেশন 2 ভাগে বিভক্ত হয়ে যায়, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ। তো যখনই আপনি বাংলাদেশের রাজধানী কোনটি আপনি দিতে যাচ্ছেন তখনই অপশনে দেখছেন ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ। আপনার মনের মধ্যে খটকা লাগছে, ও সচিবালয়টা কোন দিকে পড়ছে, ঢাকা উত্তরে পড়ছে নাকি ঢাকা দক্ষিণে পড়ছে? উত্তর দক্ষিণ করে আপনি 1 মিনিট কাটিয়ে দিলেন। তারপর ভাবলাম যে না, শুনেছিলাম সচিবালয় শেরেবাংলা নগরে নিয়ে যাবে, নাকি রাজধানী শেরেবাংলা নগর হয়ে গেল? না না না, সেটা তো হতে পারে না, রাজধানী ঢাকাই হবে। আপনি ঢাকা দিয়ে দিলেন, উত্তরটা হয়ে গেল, কিন্তু মাঝখানে আপনি 1 থেকে 2 মিনিট সময় আপনি কিল করলেন। প্রশ্নকর্তার ওই জায়গাতেই সাকসেস, আপনার সময়টাকে সে ক্ষেপণ করতে পেরেছে। মানে আপনি এদিকে সময় ব্যয় করে দিলেন, আর আপনি যদি বুদ্ধিদীপ্ত একজন স্টুডেন্ট হতে পারেন, বাংলাদেশের রাজধানী কোন? ঢাকা, একবার টিক, আমি নেক্সট কোশ্চেনে চলে যাব। তাহলে আপনার মানে বুদ্ধির যে পরিপক্কতাটা সেটা সেখানে প্রকাশ পাবে। সুতরাং কোশ্চিন, বিসিএস এর কোশ্চিন অধিকাংশ খুব সহজ কিন্তু খুব ক্রিটিক্যাল। সামান্য একটু লেজ লাগিয়ে দিবে, সামান্য একটু পেঁয়াজ ধরিয়ে দিবে, ওইটা আর পরীক্ষার হলে পারবে না। আমি যে জিনিসটা আপনার দেখালাম যে বাংলার প্রথমকে মুসলমান শাসন প্রতিষ্ঠা করে, ভারতবর্ষের কে মুসলমান শাসন প্রতিষ্ঠা করে, এই বিষয়টা দেখা যাবে যে পরীক্ষার হলে আপনার তালগোল পাকিয়ে গেছে। এটা আমরা যেখানে ছিলাম যে কুতুবউদ্দিন আইবেক মূলত বখতিয়ার খলজি মূলত কুতুবউদ্দিন আইবেকের শাসন আমলে এই বাংলাতে মুসলমান শাসন প্রতিষ্ঠা করেন। আমরা এই বখতিয়ার খলজি সম্পর্কে বলেই মূলত আজকে ক্লাসটা এখানে শেষ করব। এখানে আপনারা এই ব্যাপারটা একটু জেনে নেবেন। বখতিয়ার খলজি, তার জন্ম আফগানিস্তানের গজনি প্রদেশের গরমশির নামক এলাকাতে। এই বখতিয়ার খলজি নামটি আমরা কম বেশি সবাই জেনে এসেছি, অর্থাৎ আফগানিস্তানের গজনির
গরমশির। গরমশির একটা এলাকার নাম। এই আফগানিস্তানের গজনি প্রদেশ, এই গজনি প্রদেশের একটা জায়গা গরমশির, সেখানে বখতিয়ার খলজির জন্ম। বখতিয়ার খলজি সর্বপ্রথমে সে মোহাম্মদ ঘুরি যখন ক্ষমতায়, সেই সময়ে তিনি মোহাম্মদ ঘুরির কাছে আসলেন যে চাকরির জন্য, কিন্তু মোহাম্মদ ঘুরি এই বখতিয়ার খলজিকে দেখে পছন্দ করলেন না। কত বাজে? 8টা। আচ্ছা, তো একে দেখে পছন্দ করলেন না, তখন তাকে চাকরি না দিয়ে ফিরিয়ে দিলেন। বলা হয় আজানুলম্বিত হাত, কুৎসিত চেহারা ইত্যাদি ইত্যাদি বলা হচ্ছে। পরবর্তীতে যখন কুতুবউদ্দিন আইবেক ক্ষমতায়, তখন এই বখতিয়ার খলজি তিনি আবার এই কুতুবউদ্দিন আইবেকের কাছে আসলেন। ভাবলেন যে দুলাভাই মানুষ, মানে ওই যে কুতুবউদ্দিন আইবেক হচ্ছে মোহাম্মদ ঘুরির জামাতা, তিনি তো আফগানিস্তানের মূল অরিজিন ছিলেন, তার কাছে চাকরি চাইলেন। কুতুবউদ্দিন আইবেকও এই বখতিয়ার খলজিকে কোনো চাকরি দিলেন না। বখতিয়ার খলজি মনের দুঃখে সে আফগানিস্তানে ফিরে না গিয়ে তিনি এই বাংলার এইদিকে বদাউন নামক জায়গাতে এইদিকে চলে আসলেন। বদাউনে এসে তিনি হুসামউদ্দিন নামে একজন শাসকের সঙ্গে পরিচিত হলেন, যিনি এই কুতুবউদ্দিনের প্রতিনিধি হিসাবে তিনি এই অঞ্চলে শাসন করতেন। পরবর্তীতে হুসামউদ্দিন এই বখতিয়ার খলজিকে তিনি একটা অঞ্চলের দেখাশোনার দায়িত্ব দিলেন। তখন বখতিয়ার খলজি তিনি কিছু অঞ্চল যেখানে হিন্দুরা শাসন করত, সেখান থেকে দখল করে নিয়ে অনেক মাল সামানা তিনি হুসামউদ্দিনকে দিলেন এবং ওই কুতুবউদ্দিন আইবেকের দরবারে পাঠালেন। তখন কুতুবউদ্দিন বখতিয়ার খলজির এই সমস্ত ব্যাপার দেখে খুব প্লিজড হলেন যে আমার তো এরকম লোকই দরকার যে আমাকে প্রচুর সম্পদ দিবে, আমার সাম্রাজ্যটাকে বাড়াবে। বখতিয়ার খলজিও তিনি খুব উৎসাহিত হলেন। এরই প্রেক্ষাপটে 1204 সালে তখন এই ভারতবর্ষের যে বাংলা, এই বাংলাতে শাসন করত লক্ষণ সেন, হিন্দু রাজা। বখতিয়ার খলজি ভাবলেন যে ভারতবর্ষের রাজা হচ্ছে মুসলমান আর বাংলার রাজা হিন্দু, সেটা তো হতে পারে না। বখতিয়ার খলজি লক্ষণ সেনকে আক্রমণ করলেন এবং এই বাংলাটা দখল করলেন। বাংলাটা দখল করে তিনি দিনাজপুরের দেবকোটে এখানে তিনি রাজধানী স্থাপন করেছিলেন। তো এই কুতুবউদ্দিন আইবেক তখন 1204 সালে তার শাসনামলে বখতিয়ার খলজি বাংলায় মুসলমান শাসন প্রতিষ্ঠা করলেন। আপনাদের 3টা নাম এলোমেলো হয়ে যায় পরীক্ষায় পড়তে গিয়ে। একটা হচ্ছে মোহাম্মদ ঘুরি, একটা কুতুবউদ্দিন আইবেক, আর আরেকটা হচ্ছে বখতিয়ার খলজি। আপনারা মনে রাখবেন এই দুইজন সমগ্র ভারতবর্ষের সম্রাট, আর বখতিয়ার খলজি তিনি বাংলার শাসক ছিলেন। এই দুইটা ডিফারেন্স যদি আপনি বুঝতে পারেন, আপনাদের ভুলটা হবে না। আমি আবারও বলছি, মোহাম্মদ ঘুরি তিনি সমগ্র ভারতবর্ষের সম্রাট, কুতুবউদ্দিন আইবেক তিনিও ভারতবর্ষের সম্রাট, আর বখতিয়ার খলজি তিনি হচ্ছে বাংলার শাসক। আমরা আজকে এই পর্যন্তই রাখবো। আগামী ক্লাসে ঠিক এই জায়গা থেকেই শুরু করব। আপনারা রেফারেন্স হিসাবে এখানে একটা বই আছে, বাংলাদেশের ইতিহাস পরিক্রমা, KM রইসউদ্দিন। এই বইটা আপনারা সংগ্রহ করলে প্রাচীন কাল থেকে সমসাময়িক বিষয় পর্যন্ত আপনারা জানতে পারবেন। এটা কিন্তু কোনো গাইড বই নয়, এটা ক্লাসের যে অথেন্টিক যে সমস্ত বইগুলি রয়েছে তার মধ্যে একটি। আমি নামটি আবারও বলছি, বাংলাদেশের ইতিহাস পরিক্রমা, KM রইসউদ্দিন। এর পাশাপাশি আপনারা 9-10-এর বই দেখতে পারেন, ইন্টারমিডিয়েটের ইতিহাস বই দেখতে পারেন, কিন্তু রইসউদ্দিনের বইটা হলে আপনি প্রাচীন কাল থেকে সমসাময়িক বিষয় পর্যন্ত দেখতে পারবেন। তো আজকে আপনাদের সকলকে ধন্যবাদ যে ধৈর্য সহকারে আপনারা এই ফেসবুক লাইভ ক্লাসে বসেছিলেন। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।